হলো কি যে গত দিনে আমরা হচ্ছে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন গুলো আছে সেগুলো সব ডিরাইভ করছি এবং সেগুলো কিভাবে আসে সেগুলো দেখার চেষ্টা করছি। তো সেই ইকুয়েশন গুলো আমাদের লাগবে প্লেন ওয়েভ ইকুয়েশন গুলো আহ, প্রতিপাদন করার জন্য। তো তার আগে আমাদের ছোট্ট একটা জিনিস গত দিনেও এটা হয়তো আলোচনা করা হয়েছে। আহ সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট সম্বন্ধে একটু আইডিয়া থাকা লাগবে, নাহলে হচ্ছে জিনিসগুলো একটু ঘোলাটে হতে পারে। তো ওইটা আমি জাস্ট একটু অল্প করে বলে দিই আগে। ডিসপ্লেসমেন্ট কারেন্টটা জিনিসটা কি? মানে দুইটা কারেন্ট ছিল, একটা কন্ডাকশন কারেন্ট, একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো পার্থক্যটা একটু বলতে হবে আমাদেরকে। কন্ডাকশন কারেন্ট মানে কি? যে আমাদের একটা ওয়্যার থাকবে, ফিজিক্যাল একটা ওয়্যার থাকবে। সেই ওয়্যারের ভিতর দিয়ে যখন কারেন্টটা ফ্লো হবে, তখন আমরা জানি যে ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে। এটাই তো, এটাই জিনিস ছিল। তো এখন ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কোনো ফিজিক্যাল কোনো কারেন্ট না। মানে যদি সত্যি করে বলি যে কোনো ওয়্যার থাকে, কোনো ওয়্যার নাই, জাস্ট এটা কারেন্টের একটা থিওরিটিক্যাল একটা সংজ্ঞা, যেটাকে মিট করে। কিরকম করে? যে এটা আমরা আসলে অ্যাম্পিয়ার্স ল থেকে এটা প্রুফ করতে পারি। আমরা ছোট করে জাস্ট জিনিসটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। যে আমরা যদি নর্মাল একটা ওয়্যার নিই, ওটার ভিতর দিয়ে যদি কারেন্ট কে পাস করাই দিই, তাহলে আমরা জানি এটা চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। হুম? এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কিভাবে আমরা বের করি? তো যেটা বলতেছিলাম যে কারেন্টের মধ্যে দিয়ে যদি সরি, ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা একটা ফিল্ড পাই, এবং সেই ফিল্ডে অ্যাম্পিয়ারস ল দিয়ে আমরা যখন ক্যালকুলেট করি তখন সেটা হয় বি ইএল ইকুয়াল টু আই। এটাই। তার মানে আই থাকতে হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া যাবে। তা এখন যেটা হয়, আমরা যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে একটু খেয়াল করি, একটা ক্যাপাসিটরের প্লাস প্রান্ত মানে প্লাস পাত, পাত বা ফিট বলতে পারি, আর আরেকটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, তাহলে এখানে যেটা আমরা দেখবো যে এখানে ইলেকট্রিক ফিল্ড গুলো এরকম করে থাকে। ওকে, তো আমরা মনে করতেছি যে আমরা কোন অবস্থায় আছি, এই ক্যাপাসিটরটাকে যখন চার্জ করতেছি, মানে চার্জ করতেছি, তাহলে তখন এই ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হবে কিন্তু। তো তখন আমরা যদি এখানে একটা লুপ নিই, আলটিমেটলি এখন কোনো কারেন্ট তো নাই, তাই না? এখন যদি আমরা এখানে একটা লুপ নিই, ওই সেম লুপটা, যে অ্যাম্পিয়ার লুপটা, এখানেও যদি আমরা এইভাবে একটু যাই, তাহলে আমরা দেখবো কি? আমরা দেখবো যে এখানে একটা ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কই থেকে আসতেছে? আমরা যদি অ্যাম্পিয়ারস ল থেকে এটাকে যাচাই করি, জাস্টিফাই করি, তাহলে কারেন্ট পাওয়ার কথা ছিল, কারেন্ট যাওয়ার কথা ছিল, তাহলে তো ফিল্ড পাওয়ার কথা। বাট এখানে কারেন্ট নাই, তাহলে এখানে এই ফিল্ডটা আসতেছে কই থেকে? তার মানে আসলে এখানে কারেন্ট আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না, বা ওয়্যারের মধ্য দিয়ে যে নর্মাল কারেন্ট আমরা যেটা জানি সেটা না। কারেন্টকে আমরা এখন অন্যভাবে একটু ডিফাইন করবো। কিভাবে ডিফাইন করবো? যে আমরা কারেন্টের যদি আগের ইয়াতে সংজ্ঞা দিয়ে যাই, যে কারেন্ট বলতে আসলে কি বোঝায়? কারেন্ট মানে হলো যে চার্জের পরিবর্তন, তাই না? কারেন্ট মিনস ডিকিউ ডিটি, ডিকিউ বাই ডিটি। তো এখন ডিকিউ বাই ডিটি হলো, ঠিক আছে। তো আমরা একটু গস ল থেকে আসি। আমরা জাস্ট একটু আইডিয়া নিব। তো গস ল থেকে আমরা কি জানি যে এই যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটা হচ্ছে চার্জের সমান হয়। যে ফ্লাক্স ডেনসিটিটা চার্জের সমান। তো ফ্লাক্স ডেনসিটিটা আমরা চার্জের সমান কিউ এর সমান বলতে পারি। তো সেখান থেকে আমরা যদি এভাবে চিন্তা করি যে হ্যাঁ, এই যে ফ্লাক্সটা, এটাকে ফাই দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে এপসাইলন ইন্টু কিউ দিলাম। না, সরি, একটু ভুল বলতেছি। এই ফ্লাক্স হচ্ছে এ- এটাও লেখা যায় আমরা যদি অন্য মাধ্যমে চিন্তা করি, এপসাইলন। ওকে, তো এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, ডি ফাই বাই ডিটি। আর এখানে আমরা ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এপসাইলন নটটা বাইরে আসে যাবে, ডি কিউ বাই ডিটি। এটাই। তো এখন dq বাই dt টাই তো কারেন্ট। তাহলে কারেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কারেন্ট ইকুয়াল টু এপসাইলন নট ইনটু ডি ফাই ডি। তার মানে এই যে লাস্টের এই যে লাইনটা, এই লাইনটা আসলে আমাদের কারেন্টের আরেকটা সংজ্ঞা দিচ্ছে, বা কারেন্টটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। কারেন্ট মানে কি? যে টাইমের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন, সেটাই কারেন্ট। কারণ একই তো সংজ্ঞা, আমরা তো ইকুয়েশন থেকে নিয়ে আসলাম। এখন এইটা এখান এখান থেকে আমরা ওই ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে নিয়ে আসতে পারবো কিভাবে?
যে আচ্ছা তার মানে ফ্লাক্স এর পরিবর্তন হলে কারেন্ট পাওয়া যাবে। ওকে। তাহলে আমরা যদি সেম আই রাখলাম এপসাইলন নট ডি ইটি। এখন ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে ই ইনটু ডিএস, ই ইনটু ডিএস, তাই না? ই ইনটু ডিএস করলে তো ফ্লাক্স পাওয়া যায়। তাহলে ই ইনটু ডিএস করলাম। এই যে এটা ই ইনটু ডিএস। তাহলে এপসাইলন ডি ডিটি রাখি। তো আচ্ছা এপসাইলন তো গুণ করে দিয়ে আমরা একটা কাজ করি। I ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি ডিটি এপসাইলন ইনটু ইটাকে ডি লিখেছি ফ্লাক্স ডেনসিটি ইনটু ডিএস। সো আমরা যেটা পাইলাম যে এই যে আইডি এটাকে এখন আইডি দ্বারা প্রকাশ করতে পারি যে কি এই যে ডি আচ্ছা আরেকটু ইয়া করবো আই ইকুয়াল টু ডি ডিটি হুম ওটাকে ডিএস দ্বারা ভাগ করে দিই। বা আমরা লিখতে পারি ডি ডিটি এই ডিটাকে বাইর করে নিয়ে আসে এটা ডিএস এর ইন্টিগ্রেশন। তো ডিএস মানে হলো টোটাল এরিয়া আই। তো এটাকে যদি আমি এরিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে আই কে যদি এরিয়া দিয়ে ভাগ করা যায় তাহলে আসলে ডেনসিটি পাওয়া যায় কারেন্ট ডেনসিটি। তাহলে সেটা কি ডিডিটি অফ ডিএস। এখন এখানে একটা আমি কাজ করছি এটা আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে যখন আমি এই যে ডিএস টা এখানে আচ্ছা এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে দিই আপাতত বোঝার জন্য। তাহলে আমি এই যে লাস্টে যে লাইনটা পাইলাম যে এটা কি এটা একটা কারেন্ট ডেনসিটি যেটা কেন আসলো কারণ ফ্লাক্স ডেনসিটির পরিবর্তন হয়েছে। এখন এর পরিবর্তন কোথায় হয়েছে? ওই যে ক্যাপাসিটরে যে ফিল্ডটা যাচ্ছিল যখন চার্জ করতেছিলাম তখন কিন্তু ফিল্ডে চেঞ্জ হচ্ছিল। টাইম ভেরিং একটা ফিল্ড। তো টাইম ভেরিং ফিল্ডটা আসলে তোর একটা কারেন্ট জেনারেশন করছে। এটাই হচ্ছে তোর ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা এই যে জেডিটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি। ঠিক আছে? এটা আমি একটু ব্যাখ্যা করে দিই। এটা রিলেটেড একটা ম্যাথ আছে যেটা আমাদের ক্লাসে পড়াইছিল। এই ম্যাথটা একটু দেখে নিতে পারিস। আমি জাস্ট ম্যাথটা এখানে দিয়ে দিচ্ছি। সহজ ম্যাথ। এটা দেখলে এটা সংজ্ঞাটা দেখলে সরি সলিউশনটা দেখলে আশা করি বোঝা যাবে। তো এটা আমি করে দিচ্ছি না। জাস্ট এটা একটু চেক আউট যাতে করা হয়। খুবই ইজি আরকি মোটামুটি সহজ। কই ম্যাথটা? যে এই যে ক্যাপাসিটরে বলছে যে এই ক্যাপাসিটরে কি করা হয়েছে? V1 sin ওমেগা টি এই পরিমাণ একটা ভোল্টেজ এপ্লাই করা হয়েছে। তার ফলে এখানে কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট কারেন্ট পাওয়া যাবে সেটা বের করতে বলছে। সো অবশ্যই যে ভোল্টেজ যদি সাইনোসয়েডাল হয় তার ফলে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেটাও সাইনোসয়েডাল হবে। আর ইলেকট্রিক ফিল্ড যেহেতু সাইনোসয়েডাল মানে টাইম ভেরিং তাহলে আমরা ওখানে কি পাবো? ওখানে অবশ্যই আহ ডিসপ্লেসমেন্ট কারেন্ট পাবো এবং সেটারই ভ্যালু এখানে বের করছে তারা। তো এটা দেখলেই আশা করি বুঝতে পারবে। তো আমি এটাতে আর না যাই। তো এখন আমাদের যেটা আর কি আজকে মেইন পড়াশোনা সেটা হলো হচ্ছে প্লেন ওয়েভ প্রপাগেশন। তো প্লেন ওয়েভ প্রপাগেশন যদি করতেই হয় তাহলে আগে আমাদেরকে ওয়েভ সম্বন্ধে একটু ভালো করে আইডিয়া নিতে হবে। কারণ যেহেতু আলটিমেটলি নামটাই বলতেছে প্লেন ওয়েভ প্রপাগেশন তাহলে ওয়েভের যে ইকুয়েশনটা সেটা সম্বন্ধে যাতে একটা পরিষ্কার ধারণা থাকে। তো প্রথমে আমরা ওই ধারণাটা নেওয়ার চেষ্টা করব। তো ওয়েভ ইকুয়েশন কিরকম হয়, কি হয় ইত্যাদি। প্রথমে আমাদের টপিকটা হচ্ছে ওয়েভ। তো একটা ওয়েভ কিভাবে জেনারেট হয়? ওয়েভ আসলে কোনো একটা মিডিয়ামের মাধ্যমে দিয়ে যেতে চায়। ধর আমি যদি শব্দের কথা চিন্তা করি, শব্দ হচ্ছে কি হয়? আহ ওই যে কোনো একটা মিডিয়াম লাগে শব্দকে ট্রাভেল করতে হলে। কিংবা আমাদের যদি আমি কোনো আহ পানির কথা চিন্তা করি, পানিতে যে ঢেউটা আছে, ওয়েভটা আছে, তাহলে সেখানে মিডিয়ামটা হচ্ছে ওয়াটার। তো এরকম করে যেকোনো যেই ইয়াটা আছে মানে ওয়েভকে ট্রাভেল করতে গেলে মিডিয়াম লাগবে। মেইন কথা এটা। এখন মিডিয়ামটা কি হয়? মিডিয়ামের মধ্যে থাকা কণাগুলো নিজেদের মধ্যে অসিলেট করে হচ্ছে পুরো ওয়েভটাকে সামনে নিয়ে যায়। মানে আমরা যদি এইভাবে একটু দেখার চেষ্টা করি, একটা মিডিয়ামে ধরলাম ১ম এ কণাগুলো স্থির আছে বা ধর স্থির পানির কথাই চিন্তা কর। তারপর এটাকে তুই এ কি এটা t equal to 0 সময়, তারপর t equal to t1 সময় তুই এটারে আ আচ্ছা কারো কি মাইক অন আছে? আচ্ছা, আচ্ছা, ওকে। ঠিক আছে যেটা বলতেছিলাম। আচ্ছা, সমস্যা নাই। তো ১ম এ এটা স্থির ছিল।
তো এরপর আমি যদি ওটার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করি তাহলে কি হবে? এরকম কিছু একটা তৈরি হবে। আরেকটু সময় পর আমরা যদি আরো আলোড়ন সৃষ্টি করতে পারি, তাহলে আমরা ওয়েভটাকে একটা কমপ্লিট একটা সাইকেল দেখতে পারবো। হ্যাঁ, তো নরমালি এখানে যেটা হয় যে ওয়েভে যেটা হয়, ওয়েভের মধ্যে যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের কণাগুলো নিজেদের মধ্যে SSM হয়। প্রত্যেকটা কণা SSM এ যুক্ত থাকে। আমি যেকোনো একটা কণা যদি এখানে উঠাই, যে ধরলাম এটা নিজেদের মধ্যে নিজে এখানে অসিলেট করবে। ওর অবস্থান থেকে। সরবে না, ওখানেই অসিলেট করবে। তারপর আমরা পুরা সবগুলো কণা যদি চিন্তা করি তাহলে আবার মিলে আরেকটা SSM। তো এই ২ টা SSM মিলে আসলে একটা কি হবে? ওয়েভের সৃষ্টি হবে। মানে আমি যদি বলি যে অসংখ্য বস্তু কণা নিজেরা SHM করবে। SHM মানে সিম্পল হারমোনিক মোশন করবে। তারপর হচ্ছে এরা মিলে আরেকটা SHM তৈরি করবে। করবে এবং এটাই আমাদের ওয়েভ। বা আমাকে কেউ যদি বলে ওয়েভের সংজ্ঞা আসলে কি? তাহলে আমরা যেটা বলব যে ওয়েভ আসলে একটা ডিস্টার্বেন্স যেটা কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে ট্রাভেল করে। এই ডিস্টার্বেন্স এবং এই ডিস্টার্বেন্সটা কারা তৈরি করে? কোনো একটা আ আ এক্সটার্নাল কিছু লাগবে। যেটা এই ডিস্টার্বেন্সটা তৈরি করবে। ইটস a disturbance that propagates. ঠিক আছে? বা আমরা ওয়েভকে এনার্জির ফ্লো ও বলতে পারি। যে এনার্জি আসলে ওয়েভের মাধ্যমেই ফ্লো করে। এখন আমাদের যে ওয়েভটা সেটা আসলে ২ টা জিনিসের ফাংশন। ওয়েভটা আসলে ২ টা জিনিসের ফাংশন। একটা হচ্ছে পজিশন আর আরেকটা হলো টাইমের। পজিশন প্লাস হচ্ছে টাইম। এই ২ টা জিনিসের ফাংশন হচ্ছে ওয়েভ। এবং এই ওয়েভটা ২ টার সাপেক্ষে সাইনোসয়েডাল। উভয়ের সাপেক্ষে সাইনোসয়েডাল। সয়েডাল। তো আমরা নরমাল একটা SHM যখন চিন্তা করি, y ইকুয়াল টু আমি যদি বলি a sin আ ওমেগা টি, লেটস সে ওমেগা টি প্লাস পাই। এটা কিন্তু সিঙ্গেল একটা পয়েন্ট বা সিঙ্গেল একটা কোণার SHM। ঠিক আছে? এটা সিঙ্গেল একটা কণার এসেছে এবং এইটার যদি আমরা গ্রাফ আঁকি তাহলে সিম্পলি এইটার গ্রাফ মানে এই ইকুয়েশনটার গ্রাফটা আসবে এরকম করে। তাই না? তো এটা একটা সিঙ্গেল কণা যখন এসেশন করবে টু অ্যান্ড ফ্রো মোশন করবে সেটার ইকুয়েশন এটা। এবং সেটা কমপ্লিটলি কার ফাংশন? টাইমের। আমার কিসের জন্য পজিশন চেঞ্জ হবে? হ্যাঁ, জাস্ট ওটা বোঝানোর জন্য দিছি। মানে আমার কথা হচ্ছে যে কণাটা ওর অবস্থান থেকে ডানে বামে কোথাও সরতেছে না। ও নিজের থেকে নিজের অবস্থানে টু অ্যান্ড ফ্রো মোশন করতেছে। হ্যাঁ, ওটা শুরু হওয়া না হওয়া ওটা আমরা আপাতত আনতেছি না। আমি যেটা বলার কথা হলো যে বর্তমানে এটা কমপ্লিটলি টাইমের ফাংশন। বাকি সব ধ্রুবক। কিন্তু আমি যদি এখানে তরঙ্গের ইকুয়েশন এর কথা চিন্তা করি, তাহলে একটা তরঙ্গের ইকুয়েশন আসলে কিরকম হবে? তরঙ্গকে আমরা কি বললাম? তরঙ্গটা হচ্ছে ২ টা জিনিসের ফাংশন, পজিশন আর টাইম। তো তরঙ্গের যে ইকুয়েশনটা ওটা দেখতে এরকম। এই যে y তরঙ্গ that is a sin omega t minus kx. তাহলে এখানে আমরা ২ টা জিনিসের ফাংশন এখানে নিয়ে আসি। t এর ও ফাংশন আবার x এর। তাহলে এটা আসলে এই ইকুয়েশনটা আসলে তোকে কি দিবে? মানে এখানকার আউটপুটটা মানে y টা আসলে কি? ওই ইকুয়েশনে y টা হলো যে সাম্য অবস্থান থেকে ওই কণাটা কত দূরে আছে বা এটা হলো সর্বোচ্চ বিস্তার। এগুলো তোমরা জানো। এখন এখানে y টা আসলে কি? এইখানে y টা আসলে এইটা যে x ডিসট্যান্স এ কোন একটা তরঙ্গের যে মিডিয়ামে যাচ্ছে সেই মিডিয়ামের কোন একটা কণা যেই তরঙ্গটা যেখান থেকে শুরু হইছে সেখান থেকে x ডিসট্যান্স এ এত টাইমে এর দশাটা এই অবস্থায় আছে। মানে আমি যদি একটু আঁকাই তাহলে বুঝা যাবে। এরকম করে ধরলাম। হ্যাঁ। তো আমি যদি এখানে x এর একটা ভ্যালু বসাই
আচ্ছা একটু আচ্ছা। আহ তো যেটা বলতেছিলাম যে আমি যদি এখানে এক্স এর একটা ভ্যালু বসাই, সার্টেন একটা ভ্যালু বসাই এবং একটা টি বসাই, তাহলে যেটা ওয়াইটা আসলে কোনটা হবে? যে এক্স টা হলো, ধর এক্স এর একটা ভ্যালু বসলাম, এক্স টা হলো এত দূরত্বে এবং এত দূরত্বে, মানে এই এক্স টা হচ্ছে এত দূরত্বে এবং টি সময় পরে, মানে এত দূরত্বে টি সময় পর এই যে কোণাটা আছে এইটা অবস্থানটা হচ্ছে এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তার মানে এখানে কি হচ্ছে? এখানে আসলে আমরা ওই ওয়েভটার যেকোনো কোণা, মানে ওই 0 অবস্থান থেকে যেকোনো কোণার কতটুকু উপরে আছে, সাম্যাবস্থান থেকে কতটুকু উপরে আছে ওটা পাই যাচ্ছি। তো তরঙ্গের ইকুয়েশনকে এভাবেই ডিফাইন করা হয়। যাতে করে আমি যেকোনো সময় যেকোনো অবস্থানের জন্য কোন একটা কণা কোথায় অবস্থান করতেছে সেটা বের করতে পারি। দ্যাট ইজ ওয়াই। আর এটা কি? এটা ওই কণাগুলোর বিস্তার, সর্বোচ্চ বিস্তার। ঠিক আছে? মানে x এর ভ্যালু এখানে পুট করে দেওয়ার পর এটা আসলে আর কি হয়ে যায়? এটা শুধু সিঙ্গেল একটা কণার SHM হবে। মানে x এর ভ্যালু যখন আমি এখানে পুট করে দিলাম, ধরো x হলো এটা। তাইলে তখন ওই কণাটার SHM এর ইকুয়েশন হয়ে যাচ্ছে তরঙ্গের ইকুয়েশন। তখন t এর ভ্যালু যদি বসাই দিই, তাহলে এই কণাটা t সময়, যেকোনো t সময়ে কোথায় আছে সাম্যাবস্থান থেকে সেটা বের হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে পুরো জিনিসটা। k sin ওমেগা t মাইনাস kx। এখানে ওমেগা t আর k, এটা আমাদের করতে হবে। তো ওমেগাটা তো আমরা জানি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আহ k sin ওমেগা t মাইনাস kx। তো এই ওমেগাটাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো ওমেগাটার ভ্যালুটা আমরা কিভাবে বের করি? 2π x। এক্স টা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে ইয়া হচ্ছে, অসিলেশনটা হচ্ছে। বা আমরা এটাকে লিখতে পারি এই ওমেগা কিন্তু 2π/t পিরিয়ড। কেটা কি সেটা একটু বুঝতে হবে। কে ইকুয়াল টু কি, আমরা যদি টি ইকুয়াল টু জিরো বসাই, তাহলে ওয়াই এর যে ইকুয়েশনটা ওটা দেখতে হয়ে যাচ্ছে কিরকম, এ সাইন মাইনাস কে। তো মাইনাসটা যদি বাই করে নিয়ে আসে, তাহলে এটা সিম্পলি এরকম করে কিছু একটা আছে, এ সাইন কে এক্স, ওয়াই ইকুয়াল টু এ সাইন কে এক্স। আচ্ছা, তাহলে এটাও তো একটা পিরিয়ড এসএচএম এর ইকুয়েশনের মতো লাগতেছে যে এ সাইন কে এক্স টা হচ্ছে দশা। তাহলে এ সাইন কে এক্স টা হচ্ছে দশা। তাহলে এটা আলটিমেটলি দশাই না, হয়ে গেল দশা, বুঝছে? দশা। তাহলে এইটাতে আমরা কি পাচ্ছি? টি আমি একটা টাইম বসাই দিলাম যে তরঙ্গটা সৃষ্টি হওয়ার 5 সেকেন্ড পরে আমি তরঙ্গের ইকুয়েশনে 5 বসাই দিছি। তো এখন আমার তরঙ্গের ইকুয়েশনটা হচ্ছে এ সাইন মাইনাস কে এক্স। তার মানে এখন এখন যদি এক্স এর ভ্যালু গুলো বসানো শুরু করি, তাহলে প্রত্যেকটা এক্স অবস্থানের জন্য আমরা আসলে কে এক্স টা আসলে কি হচ্ছে, যে সবারই দশাটাকে ও রিপ্রেজেন্ট করতেছে, প্রত্যেকটা কোণার দশাটাকে, জেনারেল দশা। প্রত্যেকটা কোণার টি সময় কোন দশায় আছে, মানে সামনের স্থান থেকে কতটুকু উপরে আছে। টি সময় পর কেউ সামান্য উপরে থাকবে, কেউ উপরে থাকবে, কেউ আবার সাম্য অবস্থানে থাকবে, কেউ সাম্য অবস্থান থেকে নিচে থাকবে। তো এখন এক্স এর ভ্যালু বসাই দিলে আমরা পার্টিকুলার দশাটা পেয়ে যাবো ওই কোণা। এইভাবেই তো? এটাই। তো এখন আমরা জানি এটা যে ল্যামডা যদি পথ পার্থক্য হয়, তাহলে দশা পার্থক্য কত হয়? হ্যাঁ, 2 পাই না? ল্যামডা পথ পার্থক্য 2 পাই। ল্যামডা পথ পার্থক্যে দশা কত হয়? 2 পাই। 1 পথ পার্থক্য কত হবে? 2 পাই বাই ল্যামডা, তাই তো? 2 পাই বাই আহ ল্যামডা। তাহলে এক্স পথ পার্থক্যে দশা কত হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে এক্স। তো আমাদের এই যে এটা যে এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য কত, সেটা হচ্ছে 2 পাই ল্যামডা ইন্টু এক্স। আর এই এক্স টা কি ছিল? দশা। তাহলে এই যে কে এক্স ইকাল টু আসলে টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে কে আসলে কি? 2 পাই বাই ল্যামডা। কে এর ভ্যালু কিভাবে হিসাব করব? 2 পাই বাই ল্যামডা। কে ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, এটা একটু মনে রাখবি, এটা সামনে কাজে লাগবে। কে মানে কি? 2 পাই বাই ল্যামডা। কে কার সাথে গুণ ছিল? এক্স এর সাথে। আচ্ছা, এটা গেল, কে ডিফাইন করে ফেলছি। আর হচ্ছে আহ এটাকে বলা হয় ফেজ কনস্ট্যান্ট বা দশা ধ্রুবক। ঠিক আছে? দশা ধ্রুবক। হুম, এটা ল্যামডার উপর ভ্যারি করলাম। দশা ধ্রুবক। আচ্ছা, এখন হচ্ছে আমরা এর যে দুটো জিনিস শিখবো সেটা হচ্ছে আমরা কে এর ভ্যালু বের করতে পারছি, ওমেগার ভ্যালু আমরা বের করতে পারছি।
মোটামুটি আমরা একটা তরঙ্গের ইকুয়েশনেও আমরা জানি যে তরঙ্গের ইকুয়েশনটা কি হয় কি না হয়। তো এখন এই তরঙ্গের ২ টা ইকুয়েশন আছে। আমরা যেটা তরঙ্গ কিন্তু ২ রকমের হয়। ট্রান্সভার্স আরেকটা কি বলে? ইংরেজিতে একটাকে বলে ট্রান্সভার্স বলে, আরেকটা হচ্ছে সম্ভবত লংগিটিউডিনাল। হ্যাঁ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? এটা শিখলে পরে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা সহজ হয়ে যাবে। লংগিটিউডিনাল ওয়েভ আসলে কোনটা? লংগিটিউডিনাল যেন বানানটা ভুল হইতে পারে। ট্রান্স ওয়েভ। লংগিটিউডিনাল এ যেটা হয়, মিডিয়ামের মাধ্যমে তো ওয়েভটা ফ্লো হবে। তো ওয়েভের যেদিকে যাবে, ওয়েভটা যেদিকে যাবে, সেদিকে যদি মিডিয়াম গুলোর অসিলেশন হয়, তাহলে সেটা লংগিটিউডিনাল। মানে যেমন আমরা শব্দের কথা চিন্তা করি, শব্দতে কি হয়? এরকম করে ট্রাভেল হয় না? এরকম করে। মিডিয়াম গুলো যেদিকে অসিলেশন করতেছে, মানে এইটা হচ্ছে একেকটা কণার কথা চিন্তা করো। তো এইটা যে এইদিকে আবার ওয়েভটাও ট্রাভেল হয়। মানে শব্দ যেদিকে ট্রাভেল হচ্ছে সেদিকে আবার ওয়েভ গুলো মানে মিডিয়ামের কণাগুলো অসিলেশন হচ্ছে। তো ২ টা ডিরেকশন একই। তাহলে সেটা লংগিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য। আর অনুপ্রস্থ তরঙ্গ কাকে কাকে বলে? যে এইটা যেটা আমরা আঁকতেছি। এই যে আমাদের ওয়েভটা কিন্তু এদিকে ট্রাভেল হচ্ছে। ওয়েভের ভেলোসিটি এদিকে। কিন্তু আমাদের যে কণাগুলো যেইটার মাধ্যমে ওয়েভটা যাচ্ছে সেই কণাগুলো কিন্তু উপর নিচ এদিকে এদিকে মানে অসিলেট করতেছে। ঠিক আছে? আমরা যদি x অ্যাক্সিস y অ্যাক্সিস দিই তাহলে এটা যদি x দিই, এটা যদি y দিই, তাহলে x ডিরেকশনে ওয়েভটা ট্রাভেল করতেছে এবং y ডিরেকশনে তোর মিডিয়ামের কণাগুলো অসিলেট করতেছে। তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্সাল। এটা একটা গেল। আর আরেকটা কি যে কোন দিকে যাচ্ছে? মানে ওয়েভটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ দিকে কোন একটা অ্যাক্সিস এর পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে, সেটার উপর ডিপেন্ড করে ২ রকম হয়। তাই না? একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, আর এটাকে বলি আমরা পশ্চাৎগামী তরঙ্গ। ফরওয়ার্ডিং ওয়েভ, ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ, ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। তো ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনটা সবসময় এরকম দেখতে। এরকম এখন এটা আমাদের প্রতিপাদন করে হয়তো আসছে। তো আমরা জাস্ট এটা দেখবো। কি জিনিসটা? এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা কি জিনিস? এটা হচ্ছে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। কিভাবে বুঝলাম এটা ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ? ফরওয়ার্ড ট্রাভেলিং মানে কি? যে এক্স ডিরেকশনে পজিটিভ দিকে। পজিটিভ এক্স ডিরেকশন। আর আরেকটা হচ্ছে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস কে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রাভেলিং। এটা হচ্ছে মাইনাস এক্স ডিরেকশন। কিভাবে বুঝবো? বোঝা যাচ্ছে অলরেডি কোথায়? এই যে যে এক্স এর আগে এখানে কিন্তু এক্সটা কি বোঝাচ্ছে? এই এক্সটাই বোঝাচ্ছে ওয়েভটা কোন দিকে ট্রাভেল করতেছে। এক্স অ্যাক্সিসে নাকি কোন অ্যাক্সিস ট্রাভেল করতেছে সেটা কিন্তু ওই এক্সটাই দিয়ে বোঝা যাচ্ছে। ঠিক আছে? তো এক্স এর আগে কি আছে? মাইনাস, তাহলে এটা ফরওয়ার্ড হবে। আর এখানে এক্স এর আগে কি আছে? প্লাস, তাহলে এটা ব্যাকওয়ার্ড হবে। তাহলে এখন আমাকে একটু বল যে এইটা কোন দিকে যাবে? এ ইকুয়াল টু আমরা দিলাম এ সাইন ওমেগা টি প্লাস জেড। ওয়েভটা কোন দিকে যাচ্ছে, কোন ডিরেকশনে, এবং এটা ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড? কি হবে এটা? অবশ্যই ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ, এবং এটা মাইনাস জেড ডিরেকশন যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এইটা হলো কথা। তাহলে আমরা কয়েকটা জিনিস শেষ করলাম। এখন আমাদের মেইন পড়াশোনাতে আসবো, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা প্লেন ওয়েভ প্রোপাগেশন, সেটাতে। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কিভাবে সৃষ্টি হয় প্রথম কথা, সেটা সৃষ্টি হয় আমরা জানি যে এটা এটা আসলে টাইম ভ্যারিং ফিল্ডের পড়ানোর বিষয় ছিল। যাই হোক, আমাদের এখানে শুধুমাত্র প্লেন ওয়েভ প্রোপাগেশনে আমরা প্লেন ওয়েভটার ইকুয়েশনটা নিয়ে কাজ করি। কিভাবে জেনারেশন হলো সেটা আমরা দেখি না। তো আমি অল্প করে বলি। সেটা হচ্ছে আমাদেরকে একটা
টাইম ভ্যারিং ফিল্ড লাগবে। সেটা ম্যাগনেটিক ফিল্ড হোক বা সেটা ইলেকট্রিক ফিল্ড হোক। কোনভাবে সেটাকে আমাদেরকে বানাইতে হবে। যদি একবার ওটা বানায় ফেলতে পারি, তাহলে আমাদের ওয়েভটা পাওয়া যাবে। তাই না? তো আমরা যদি একটা ছোট উদাহরণ দিই এরকম করে যে, আমাদের কাছে এরকম একটা সোর্স আছে। যেটা হচ্ছে কি করতে পারে? এসি সোর্স। এসি সোর্স এর মধ্যে এরকম করে মানে এই যে এটা ধরলাম একটা কোনো একটা আ রেজিস্ট্যান্স ধরলাম, কোনো একটা রেজিস্ট্যান্স। তো যেহেতু এটা এসি সোর্স, তাহলে এখানকার যে ভোল্টেজটা সেটা সাইনোসয়েডাল হবে। সাইন ওমেগা টি এরকম টাইপের। তার ফলে এখানে যে ইলেকট্রন গুলো আছে মানে ওই যে রেজিস্ট্যান্স এর ভিতরে সেটা একবার উপরে যাবে, একবার নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে। তার ফলে ওই যে ইলেকট্রনটা যেই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবে সেটা অবশ্যই একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড হবে। আমরা ধরে নিচ্ছি সেই টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডটা হবে দেখতে কিরকম? E equal to E sin ওমেগা টি কাইন্ড অফ এরকম। এইটা ফিল্ড তৈরি হবে। তো এটা আমরা টাইমের সাপেক্ষে দেখলাম। এখন এটাকে যদি আমি ইয়ার সাপেক্ষে করি, মেজার করি মানে ডিসট্যান্স দিয়ে করে দিই, তাহলে এটা হয়ে যাবে E sin ওমেগা টি মাইনাস kx। তাহলে এখানে যে জিনিসটা অসিলেট করতেছে সেটা কোনো মিডিয়াম না। সেটা একটা ফিল্ড। একটা ফিল্ড এখানে অসিলেট করতেছে এবং ওই ফিল্ডটা আসলে ওয়েভের মতো হয়ে গেছে। তো এইটাই আসলে কি? এটাই হচ্ছে প্লেন ওয়েভের একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইকুয়েশন। যেটা আসলে আমরা ডিরাইভ করব একটু পরে। এই সেম জিনিসটা আমরা ডিরাইভ করব। ঠিক আছে? তো এই জিনিসটা। এইটাই আসলে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ইকুয়েশন। E sin ওমেগা টি মাইনাস kx ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড। ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা তো জানি যে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ কি কোনো মিডিয়াম লাগে? কোনো মিডিয়াম লাগে না। সেটা কোনো মিডিয়াম ছাড়াই ট্রাভেল করতে পারে। এখন কোনো মিডিয়াম ছাড়া আবার কিভাবে ট্রাভেল করবে? সেটা আমরা এখন যদি দেখি মিডিয়াম ছাড়া কিভাবে ট্রাভেল করবে? আমরা জানি প্রকৃতিতে কোন ফেনোমেনন টা হয় যে আমি যদি একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিই, তাহলে ওই টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডটা একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো আমি কোনভাবে ১ম এ টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডটা বানায় ফেলছি। কোনভাবে টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডটা বানায় ফেলছি। এই যে এরকম করে। হ্যাঁ? এদিকে ইলেকট্রিক ফিল্ডটা আমি দিলাম। এবং এটা দিলাম এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। তাহলে যেটা হবে এই টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড আমি বানাইছি কোনভাবে। সে যেটা করবে একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে ফেলবে। এটা নিজে থেকে হবে। সেটা হচ্ছে পারপেন্ডিকুলারলি মানে জেড এক্সিস এ হবে। তারপর এই যে টাইম ভ্যারিং যে ইয়াটা আছে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে আমি যেহেতু জেড ডিরেকশনে দিছি তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা এইচ দ্বারাও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেকোনো একটা হলে হলো বি ডিরেকশন এটা। তখন এই বিটা কি করবে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এরকমই হবে। ১ম এ ইলেকট্রিক ফিল্ডটা ছিল সেটা ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে। ম্যাগনেটিক ফিল্ডটা এখন আবার ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবে। সেটা হবে এইদিকে। তারপর এই পরের ইলেকট্রিক ফিল্ডটা আবার আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সেটা হবে এইদিকে। তারপর এই যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা আরেকবার ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। সেটা হচ্ছে এইদিকে যাবে। এরকম করে সো অন করতে থাকবে। এই তাহলে আমরা একটা সুন্দর জিনিস দেখতে পারলাম। যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন হইছে এখানে। এবং সেটা এক্স ডিরেকশনে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডেরও অসিলেশন হচ্ছে এবং সেটাও এক্স ডিরেকশনে যাচ্ছে। তাহলে এরা আল্টিমেটলি একটা এই জিনিসটা পুরোটা সিস্টেমটা হচ্ছে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভে আসলে ২ টা জিনিসের অসিলেশন হয়। একটা ইলেকট্রিক ফিল্ডের আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের। আমরা ১ম এই দেখলাম যে অসিলেশন হইতে হবে। কোন মিডিয়ামের অসিলেশন হইতে হবে তাহলে ওয়েভ আগাবে। ওইখানে কোন মিডিয়াম লাগতেছে না। এখানে ফিল্ডটা নিজেরাই অসিলেশন করে ওই ওয়েভটাকে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যখন ওয়েভের ইকুয়েশন যখন আমরা লিখতেছিলাম তখন আমরা কিন্তু ওই মিডিয়াম গুলোর কণাগুলোর এসএসএম বের করতেছিলাম। তাহলে এখানে এসএসএম ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড গুলোর এসএসএম বের করতে হবে। করে আমাদের এখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটাকে প্রকাশ করতে হবে। তার ফলে এবার থেকে যখন আমাদের সামনে কোনো একটা ইকুয়েশন থাকবে এরকম যে লেটস সে ই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা আমাদের বুঝে নিতে হবে এটা আসলে একটা ইএমএফ মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের একটা ইকুয়েশন। কিংবা এটা এইচ টার্ম দিয়েও থাকতে পারে। লেটস সে এটা হলো ই কস ওমেগা টি মাইনাস কে এক্স। এটাকেও আমাকে বুঝতে হবে যে এই ২ টাই আসলে একটা আ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ইকুয়েশন। হ্যাঁ? যেখানে আসলে যে জিনিসটা অসিলেট করে এটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড, এটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড। একদম আগেরটার মতোই আরকি।
এবং তার সাথে, সাথে আমাদের এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখানে ৩ টা যে কোয়ান্টিটি আছে, ৩ টা কোয়ান্টিটি বলতে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এবং ওয়েভের প্রপাগেশন এর যে ৩ টা ভেক্টর এবং এই ৩ টা ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার। কারণ ৩ টা ভেক্টরকে আমি ৩ টা এক্সিস বরাবর আঁকছি। এক্স ডিরেকশনে একটা, এক্স ডিরেকশনে ভেক্টর বলতে মানে ওয়েভের প্রপাগেশন এর যে দিক মানে ভি টা ধরলাম। যে ভি টা সেটা হচ্ছে এক্স ডিরেকশনে। ম্যাগনেটিক ফিল্ডটা অসিলেট করতেছে জেড ডিরেকশনে আর ইলেকট্রিক ফিল্ডটা অসিলেট করতেছে ওয়াই ডিরেকশনে। তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এবং হচ্ছে ওয়েভের প্রপাগেশন এগুলো সবসময় পারপেন্ডিকুলার। একটা প্রশ্ন আছে যে ইউনিফর্ম প্লেন ওয়েভ প্রপাগেশন এটার ক্যারেক্টারিস্টিক গুলা কি কি? তখন আমাদের কিন্তু এটা লিখতে হবে যে ইউনিফর্ম প্লেন ওয়েভ প্রপাগেশনে যেটা হয় ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং এর প্রপাগেশন দিকটা অবশ্যই 90 ডিগ্রি থাকতে হবে। নাহলে ওটা প্লেন ওয়েভ প্রপাগেশন হবে না। এরকম আরো ২ টা শর্ত আছে। আচ্ছা, এটা গেল। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি এবং আমরা ডিরেকশন গুলো যদি আরেকটু খেয়াল করি তো আ এই যে এটা কিভাবে কাজ করতেছে? যে এইটা কি ডিরেকশন রাখছিলাম? এক্স ডিরেকশনে, এটা রাখছিলাম কি ডিরেকশনে? আ ওয়াই ডিরেকশনে সরি জেড ডিরেকশনে রাখছি। জেড ডিরেকশন হচ্ছে এইটা কোন ডিরেকশনে রাখলাম? এটা হচ্ছে ওয়াই ডিরেকশনে রাখছি। তো আমরা এই ডিরেকশন গুলোর পর বরাবর যদি ভেক্টর গুলো চিন্তা করি তারা কিভাবে থাকে? i, j, k এরকম করে থাকে না? একক ভেক্টর গুলো এরকম করে থাকে। তো আমরা জানি i আর j কে ক্রস করলে k পাওয়া যায়। k আর i কে ক্রস করলে j পাওয়া যায় এরকম করে। তো আমরা এই ভেক্টর গুলাকে যদি ওভাবে রিপ্রেজেন্ট করি মানে এই এটাকে a কে নাম দিলাম। আর এই b ভেক্টরটা মানে এটাকে আমরা নাম দিলাম হচ্ছে আ ab বা ah হোয়াটএভার b নাম দিলাম আর এটাকে e নাম দিলাম। তাহলে এরাও ওইভাবে থাকবে AE হ্যাঁ? AB, AK এরকম করে। তো এটা ইম্পোর্টেন্ট। এই যে লাস্টে যে লিখলাম মানে AE, AB, AK কে হচ্ছে ওয়েভটা কোন দিকে প্রোপাগেট করতেছে। ৩ টা ভেক্টর ওয়েভের প্রপাগেশনের সাথে যুক্ত থাকে। ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন, ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন এবং ওয়েভের দিক। তার মানে আমরা যদি AE পাইতে চাই তাহলে আমরা কি কার মধ্যে ক্রস করাবো? AE যদি পাইতে চাই AB ক্রস হচ্ছে AK ঠিক আছে? তারপর এরকম করে আরকি আমরা আরো নিতে পারি। লেটস সে আমাদের আ এবি জানতে হবে। সো এবি টা সিম্পলি কি আসবে? এবি টা আসবে এ এবি যাচ্ছে। তাহলে এ কে আর এই ক্রস করতে হবে, ঠিক আছে? তো এইগুলা খুবই ইম্পোর্টেন্ট ডিরেকশন যখন আমরা বের করব। মানে লেটস সে এরকম হয় প্রশ্ন থাকে যে ওয়েভের প্রপাগেশন এর দিকটা দিয়ে দিছে, ইলেকট্রিক ফিল্ড এর প্রপাগেশন এর দিকটা দিয়ে দিছে। আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড এর প্রপাগেশন এর দিকটা বের করতে বলছে। তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আমাদের কাজে দিবে। তো এইটা হচ্ছে ওইখানে কাজে দিবে। আচ্ছা। তো এইটাই মোটামুটি এই হচ্ছে আমাদের আলোচনা এবং আরেকটা সাথে যদি আমি বলে দিই সেটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে একটা সম্পর্ক আছে অর্থাৎ E and B এর মধ্যে একটা রিলেশন আছে রিলেশন সেটা কিরকম সেটা আমরা হয়তো জানি আগে থেকে সেটা হচ্ছে E যেহেতু B ইন্টু C অ্যাকচুয়ালি এটা এখানে লেখা উচিত হয়নি কারণ আমরা যেহেতু এখন বড় ক্লাস উঠছি এইটা আমরা পরবর্তীতে শিখবো যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বা আমরা মূলত ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এই ২ টা আসলে ২ টা সমপ্রাসী। কারণ ইলেকট্রিক ফিল্ডটা আসলে ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক এর H টা মিল আছে। মানে E ইলেকট্রিক ফিল্ডের E যা ম্যাগনেটিক ফিল্ডের H টা। তারপর ইলেকট্রিক ফিল্ডের D যা ম্যাগনেটিক ফিল্ডের B টা। কারণ এই ২ টাই যেটা জিনিস বোঝায় D হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি আর B হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। E হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ইনটেনসিটি আর H হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইনটেনসিটি। সো আমরা E এর সাথে H অবশ্যই সম্পর্ক করব, D এর সাথে B এর সম্পর্ক করার চেষ্টা করব। তো আমি যেহেতু B দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলছি সো সমস্যা নাই আশা করি। তাহলে মিশাই দিই। B দিয়ে দিই। H
হুম, আচ্ছা। তো এগুলা সব কিন্তু ফাউন্ডেশন ছিল। এখন আমাদের মেইন পড়াশোনায় আমরা এখন ঢুকিই নাই। তো মেইন পড়াশোনায় এখন আমাদের ঢুকতে হবে। সেটা হচ্ছে আমরা এবার প্লেন ওয়েভের যে ইকুয়েশনটা সেটাকে ডিরাইভ করবো এবং এই ডেরিভেশনটা আসবে পরীক্ষায়। সো এটা আমরা ডিরাইভ করার চেষ্টা করি। প্লেন ওয়েভ ইকুয়েশন। তো প্লেন ওয়েভ ইকুয়েশনটা যদি ডিরাইভ করতে হয় তাহলে আমাদেরকে ম্যাক্সওয়েলের যে ৪ টা ইকুয়েশন আছে সেই ৪ টা ইকুয়েশনই আমাদেরকে জানতে হবে। এবং সেগুলার যে ফর্মটা জানতে হবে সেটা মেইনলি ফেজর ফর্মটা জানতে হবে। বা ডিফারেনশিয়াল ফর্মটাও আমরা জানলেই হলো। ফেজর ফর্ম or ডিফারেনশিয়াল ফর্ম যেকোনো একটা জানলেই হলো। তো আমাদের কি ছিল? আমরা যদি ফেজর ফর্মটা নিই, ফেজর ফর্মটাই নিলাম। ফেজর ফর্ম অফ ম্যাক্সওয়েল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফেজর ফর্ম অফ ম্যাক্সওয়েল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিলাম। তো এখন কি ছিল? আমাদের একটু মনে করতে হবে। তো ১ নম্বরে কি নাম্বার না দিলাম। তো ১ম এ কি ছিল? ১ম এ ছিল এই যে এটা। ডট গুণগুলো আগে দেখি। যে আমরা যদি আ মানে এটা নিই, তাহলে এটা সম্ভবত রবি ছিল, তাই না? তো এটা রবি ছিল। তো আমরা এটা যেটা করব আমরা 0 নেব। কেন? ফ্রি স্পেস ধরুন, ফ্রি স্পেস বা ফ্রি স্পেস তো না। এটা আমরা নিলাম যে কোনটা নেব? যে চার্জ ফ্রি রিজন এর ক্ষেত্রে। তো রিজনটা যদি চার্জ ফ্রি হয় তাহলে তো এটা 0 হবে, তাই না? রবি এর ভ্যালু 0 হয়ে যাবে। চার্জ ফ্রি। কোন চার্জ নেই। স্পেসে কোন চার্জ নেই। তাহলে এটা। আর আরেকটা ছিল বি। এটাও বি তো না, ওটা এইচ ধরি, এইচ। এটাও 0 আমরা জানি। ম্যাগনেটিক ফ্লাক্স এর অ্যান্সার 0 হয়। তারপর আমরা যদি এইটা নিই, ক্রস গুলো নিই, তাহলে এটা কি ছিল? এটা ছিল আ মাইনাস জে ওমেগা মিউ এইচ। আর আরেকটা হচ্ছে আমি যদি এইচ ক্রস করি, এটা ছিল এটা যে জেসি প্লাস জেডি। তো আমি একবারে লিখতেছি। এটা আমরা ওদের লিখে করা আছে। লাস্ট ক্লাসে আমরা যেহেতু করছি তো এগুলো নিয়ে আর বেশি এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই। এই ৪ টা সূত্র আমি ইউজ করব পুরা এই প্লেন ওয়েভ প্রপাগেশনটা ডেভেলপ করার জন্য। আ কি? আ ডেল ডট ই হচ্ছে 0, ডেল ডট এইচ হচ্ছে 0, ডেল ডট ই হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ ইনটু এইচ, আর ডেল ক্রস এইচ আর ডেল ক্রস ই আর ডেল ক্রস এইচ হচ্ছে কি? সিগমা। এটা কিন্তু সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন ইনটু ই। ওকে? তো আচ্ছা, তো এখন এগুলা ইকুয়েশন কি নাম দেওয়া যায়? নাম নাম দেওয়ার দরকার নেই। আমরা নাম দিলাম। ধর এটা হচ্ছে ১ নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে ২, হচ্ছে ৩, ৪ নাম দিলাম। তো আমরা কার্ল নেব। টেকিং কার্ল অফ ইকুয়েশন 3। ইকুয়েশন 3 তে আমরা কার্ল নিলাম। ইকুয়েশন 3 মানে এই যে ক্রসটা যেটা। কার্ল নিলে কিরকম দেখতে হবে জিনিসটা? তাই। তাহলে এই পাশেও কার্ল নিতে হবে। আচ্ছা, এই পাশে যদি কার্ল নিয়ে একবার করি, এ পাশে তো এই মাইনাস জে ওমেগা মিউটা হচ্ছে কি বলে? কনস্ট্যান্ট। আমরা এটা বাইরে করে নিয়ে আসলাম। তাহলে কার্ল আসলে এটা, তাই না? এটা। আচ্ছা।
মিউ। তো কার্ল অফ এইচ এটা আবার কি? ইকুয়েশন 4 থেকে নিয়ে আসা যায়। কার্ল অফ এইচটা আসলে কি? সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন ইনটু ই এটা। তো এই লাইনটা আপাতত রাখলাম। এইটা আমাদের আসল রেজাল্ট। যে কার্ল অফ ই কি আসলো? এইটা। কার্ল অফ ই কোনটা আসলো? এটা। এটা আমরা কোথা থেকে পাইলাম? ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে পাইলাম। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি থেকে এই কার্ল অফ ইটা বের করতে যাচ্ছি। ভেক্টর কোয়ান্টিটি থেকে। তো এটা আমরা পড়ছিলাম। শুরুতেই পড়া হয়েছিল। ভেক্টর কোয়ান্টিটি থেকে আমরা যদি নিয়ে আসি কার্ল অফ ই এটা আসলে কত হয়? এটা কার্ল অফ কার্ল অফ ই এটা আসলে কোন তথ্যের মধ্যে পড়বে? এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি। সেটা কিভাবে হয়? এ ক্রস বি ক্রস সি নিয়মটা কি ছিল? এ ক্রস বি ক্রস সি, এই যে এ বি সি ব্যাক ক্যাপ রুল ছিল না? ব্যাক ক্যাপ রুল ছিল, ব্যাক ক্যাপ রুল। এই যে বি এ সি মাইনাস সি এ বি, দেখি যে বিটা নিতে হবে, তারপর ডট হবে এ ডট সি, ঠিক আছে, মাইনাস সিটা নিতে হবে, ডট হবে এ ডট বি, এরকম করে। তো আমরা এখানে ওটাই ফেলবো। ওটা যদি ফেলি তাহলে সেটা কত আসতেছে? তাহলে প্রথমে কি আসবে? ব্যাক, তাই না? প্রথমে আসবে ডেল ইন্টু ডেল ডট ই, ডেল ডট ই মাইনাস ই আসবে আগে, তারপর কি আসবে? ডেল ডট ডেল। তো ডেল ডট ডেল এটা মানে কি? একই সেম ভেক্টর, সেম ভেক্টরকে গুণ করলে কি হয়? এ ডট এ করলে কি হয়? এ স্কোয়ার। তো এখানে কি হবে? ডেল স্কোয়ার। তো আমি পরের লাইনে যাই, পরের লাইনটা হবে কার্ল অফ ই। হ্যাঁ, এটা কি আসবে? ডেল ডেল ডট ই মাইনাস ডেল স্কোয়ার ই, এটা এইভাবে লেখা যায়। তো এখন এই যে ডেল ডট ই যেটা আছে, এই যে এটা ডেল ডট ই, এটাকে জিরো করে দেওয়া যায় কিভাবে? ওই যে 1 নং ইকুয়েশন থেকে বলা যায়, কারণ আমরা চার্জ ফ্রি রিজিয়ন নিছি। 1 নং ইকুয়েশন থেকে এটা বলতে পারি। আবার কার্ল অফ ইটাকে কি লেখা যায়? কার্ল অফ ইটাকে আমরা এখান থেকে লিখতে পারি, যে এটা যদি আমি 5 নম্বর ইকুয়েশন দিই, 5 নম্বর ইকুয়েশন থেকে কি লিখতে পারি? মাইনাস জে ওমেগা মিউ সিগমা জে ওমেগা এপসাইলন ইনটু ই। এটা হচ্ছে মাইনাস ডেল স্কোয়ার ই, এটা আসলে। তো এই যে পুরা জিনিসটা, এইটা, এটাকে আমরা একটা ধ্রুবক দিয়ে রিপ্রেজেন্ট করব। এই যে এই পুরোটাকে ধ্রুবক দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, আমি কি ভুল করলাম? না, ঠিক আছে। এই পুরো, আচ্ছা আগে মাইনাসটা কাটে দিই, তারপর। তো আমরা এই যে এখান থেকে মাইনাস মাইনাস কাটা যায়, কাটে দিলাম। তো আমি যেটা বললাম যে এইটাকে ধ্রুবক নিব, এই টার্মটাকে একটা ধ্রুবক দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে গামা স্কোয়ার। হ্যাঁ, গামা স্কোয়ার, গামা স্কোয়ার ই ইকুয়াল টু হচ্ছে ডেল স্কোয়ার ই। তাহলে আমাদের যে ইকুয়েশনটা আসছে কিরকম? ডেল স্কোয়ার ই মাইনাস গামা স্কোয়ার ই ইকুয়াল টু 0। এই যে লাস্টের ইকুয়েশনটা পাইছি, এটা হচ্ছে আমাদের কিসের ইকুয়েশন? এটা হচ্ছে প্লেন ওয়েভ ইকুয়েশন। প্লেন ওয়েভ ইকুয়েশন ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড। প্লেন অফ ইকুয়েশন ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড, এবং এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝা যাচ্ছে, যেহেতু ডেল স্কোয়ার আছে। ডেল মানে কি? ডেল এক্স ডেল জে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড আমরা জানি। তো ডেল স্কোয়ার যেহেতু আছে, আর এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এটা হচ্ছে প্লেন অফ ইকুয়েশন ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড ফর ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে এটা আসলো। এটা আলটিমেটলি আমরা পাইলাম। এটাকে যদি সলভ করি তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ইয়াটা আছে, ইকুয়েশনটা আছে, সেটা পাই যাবো। হ্যাঁ, এটা প্লেন অফ ইকুয়েশন ইন ডিফারেনশিয়াল, ডিফারেনশিয়াল ফর্মে এটা আছে। ওকে, তাহলে এটাকে আমি এই পাশে লিখে আরেকবার, ডেল স্কোয়ার ই মাইনাস গামা স্কোয়ার ই এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এইখানে এইটার আরেকটা নাম আছে, যদি বই টয়ে পাওয়া যায়, ভয় পাওয়ার কোনো দরকার নাই। এটা হচ্ছে হেলমহোল্টজ। আই থিঙ্ক বানানটা একটু ভুল করছি।
জাস্ট একটু দেখে নিবি, সেটা হচ্ছে এইটা। এই ইকুয়েশনটাকে এটাও বলে, এই নামে ডাকা হয়। তো নামটা ম্যাটার না, এইটা আমাদের ম্যাটার করতেছে, এই জিনিসটা। এখন এটা যদি আমি সলিউশন করি, এটাকে যদি সলিউশন করা যায়, যেহেতু এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করলে আমাদের কি করতে হবে, একটা অক্সিলারি ফাংশন ধরতে হবে, মানে অক্সিলারি সলিউশন ধরতে হবে, এবং সেই সলিউশনটার রেজাল্টে আসবে এটা। তো এটার আমরা ধরলাম যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা, যে লেফট, যে ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ই ইজ ইন জেড অ্যাক্সিস। হুম, এটা আমরা ধরলাম যে ইলেকট্রিক ফিল্ডের শুধু জেড কম্পোনেন্টটা আমাদের কাছে আছে। এবার ধরুন ইলেকট্রিক ফিল্ডে তো এক্স ওয়াই জেড কম্পোনেন্ট থাকতে পারে, আমরা ধরলাম এটা শুধু জেড কম্পোনেন্টটা আছে। ওকে, তাহলে এটা যদি জেড কম্পোনেন্টটা থাকে, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা এইভাবে ছোট করে দিতে পারি, কারণ ডেল স্কোয়ার মানে কি, ডেল ডেল এক্স স্কোয়ার, ডেল ডেল ওয়াই স্কোয়ার, ডেল ডেল জেড স্কোয়ার, ইত্যাদি ইত্যাদি। তো এটা মানে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, যদি জেড এক্সিস বলা থাকে তাহলে ডেল ডেল জেড স্কোয়ার ই জেড মাইনাস গামা স্কোয়ার ই জেড। ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো। ওকে, এখন এটাকে যদি সলভ করি, এটাকে সলভ করলে আমাদেরকে একটা অক্সিলারি ইকুয়েশন ধরতে হবে, যে সেই অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে লেট, অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে ইজেড ইকুয়াল টু, ইজেড মানে এটাই তো এক্স আর কি, মনে মনে চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের জেড আর কি, ভ্যারিয়েবলটা যদি জেড ধরছি, এটা হচ্ছে আমাদের জেড। তো জেড আমাদের বের করতে হবে, তাহলে জেড ইকুয়াল টু কত, সেটা হচ্ছে এ ই টু দি পাওয়ার এম জেড। আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ, মোটামুটি বোধহয় ঠিক আছে, এ টু দি পাওয়ার এম জেড। হুম, এ টু দি পাওয়ার এম জেড, ওটা হচ্ছে আমার অক্সিলারি ইকুয়েশন। হ্যাঁ, এখন এটা সলভ করতে হবে। তো এটা সলভ করলে কি জানি ছিল, আমাদের কিভাবে কিভাবে জানি সলভ করে, আমরা এই ই টু দি পাওয়ার জেড এর ভ্যালুটা ওই ইয়াতে বসিয়ে দেবো, মেইন ইকুয়েশনে বসিয়ে দেবো। আসলে এটা না দেখালেও হইতো, ডাইরেক্ট আমাদের সলভ করতে লাগবে না, আমাদের মেইন সলিউশনটা হলে হলো। তাহলে সেটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে এরপর যদি আমরা ডিফারেন্সিয়েশনটা করে দিই, হ্যাঁ, তাহলে ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা কি আসবে, এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম জেড মাইনাস গামা স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম জেড। হ্যাঁ, এটাই। তাহলে আমাদের যেটা আসতেছে যে এম স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এটা ইকুয়াল টু আসতেছে এ ই টু দি পাওয়ার এম জেড ইকুয়াল টু জিরো। এ ই টু দি পাওয়ার এম জেড এটাকে আমরা জিরো, নন জিরো ধরতে পারি, কারণ এটার একটা ভ্যালু থাকবে, এটা তো জিরো হবে না। তাহলে এম ইকুয়াল টু আসলে কত আসতেছে, প্লাস মাইনাস গামা, যেহেতু এ ই টু দি পাওয়ার এম জেডটা ইজ নট ইকুয়ালস টু জিরো। ওকে, কারণ যেহেতু একটা ইলেকট্রিক ফিল্ড যেহেতু আছে, তাহলে এই জিনিসটা তো জিরো হওয়া সম্ভব, জিরো হবে না এটা। তাহলে এম এর ভ্যালু পাই গেলাম। এখন তার মানে আমাদের সলিউশনটা কি আসবে, এটাই তো আমাদের সলিউশন, এটাই তো অক্সিলারি সলিউশন। তাহলে সলিউশনটা কিরকম করে আসবে, তো আমাদের সলিউশনটা হলো সলিউশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন কি, যে ই অফ জেড, এইভাবে লিখলাম, ই অফ জেড হচ্ছে ই, যেহেতু প্লাস মাইনাস গামা আসছে, তাহলে ই ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড প্লাস ই ই টু দি পাওয়ার প্লাস গামা জেড। ঠিক আছে, তো এইটা নোটেশনের জন্য আমি এই ইটাকে এটা প্লাস ধরলাম, এটাকে ই নট ধরলাম, ই নট মাইনাস। এখন সব কথার এক কথা, আমাদের যেটা এখন মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এই লাইন। কোন লাইনটা, এই যে লাইনটা, যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল, এইখান থেকে এখানে আসার এটার সলিউশনটা হচ্ছে, যদি ই এর শুধু আমরা এখানে জেড, আমরা এখানে কি ধরছি যে ই এর শুধু জেড কম্পোনেন্ট আছে, তাহলে আমরা ই অফ জেড লিখছি, ই এর তো এক্স কম্পোনেন্টও থাকতে পারতো, তাহলে ই অফ এক্স লিখতাম। যদি এক্স আর জেড দুটা কম্পোনেন্ট থাকতো, তাহলে দুটা কম্পোনেন্টই নিতাম। হ্যাঁ, তো নর্মালি অত দুটো কম্পোনেন্ট আসবে না, একটাই আসবে। যদি জেড কম্পোনেন্ট হয় তাহলে জেড থাকবে, এক্স কম্পোনেন্ট থাকলে এক্স, ওয়াই থাকলে ওয়াই। ওকে, তাহলে এটার রেজাল্টটা বা এটার সলিউশনটা কি, ই অফ জেড হবে কি, ই নট প্লাস, এটা একটা কমপ্লিটলি ধ্রুবক। হ্যাঁ, ই নট প্লাস, এটা জাস্ট নোটেশন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে ওটা ব্যাখ্যা দেওয়া হবে। জাস্ট ই নট, হ্যাঁ, ই টু দি পাওয়ার ই টু দি ই ইন্টু টু দি পাওয়ার মাইনাস গামা জেড প্লাস ই নট মাইনাস ই টু দি পাওয়ার প্লাস গামা জেড।
এটা এখন পুরো মুখস্থ রাখতে হবে যে এটা সলিউশন এটা। ওকে? এখন সলিউশনটাতে আমাদের খেয়াল করতে হবে। সলিউশনটা আমাদের খেয়াল করতে হবে। সলিউশনে এই যে পোরশনটা, যেহেতু এটা E পাই, হ্যাঁ? E পাই। এবং এটা আসলে ওই প্লেনের প্রপাগেশনটা। তো এইটা আসলে আমাদের ওই ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। বুঝলি? এই পোরশনটা কি? এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। মানে যদি এইটা হয় বা এইটা বোঝাচ্ছে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটাকে। আর এই জিনিসটা পুরোটাই বোঝাচ্ছে ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটাকে। ঠিক আছে? এইটা। এটা হচ্ছে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। বুঝছি? তো এখন কেন ওইটা ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ আর কেন সেটা ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ সেটার ব্যাখ্যাটা কি? হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন? তো আমরা ধরতেছি যে আমাদের যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা ওটা জেড ডিরেকশনে প্রোপাগেট করতেছে এবং সেটা দুইটা জিনিস আমরা পাইলাম রেজাল্ট মানে সলভ করে। একটা দেখলাম যে ফরওয়ার্ড ট্রাভেলিং, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রাভেলিং। তাই না? তাহলে ফরওয়ার্ড ট্রাভেলিং যদি হয় তাহলে এরকম হবে। ফরওয়ার্ড ট্রাভেলিং যদি হয় আমরা এটা ধরলাম জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। তাহলে ফরওয়ার্ড ট্রাভেলিং মানে এই দিকে, হ্যাঁ? আর ব্যাকওয়ার্ড ট্রাভেলিং মানে হচ্ছে এই দিকে। ওকে? এদিকে প্লাস আসে, এদিকে মাইনাস আসে। তো এটা হুম, তো ওই এখন থেকে আমাদেরকে এভাবে মনে রাখতে হবে যে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনটা হচ্ছে ওই যে এটা ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড। আর ব্যাকওয়ার্ড ট্রাভেলিং এর ইকুয়েশন এটা। আচ্ছা আমি গামার পরিচয় দিইনি না? গামার পরিচয়টা দেওয়া উচিত ছিল। গামার পরিচয় হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। এটাকে কি বলে? প্রপাগেশন কনস্ট্যান্ট। গামা নিয়ে আমরা আরো মেলা পড়বো সামনে। আচ্ছা গামা আমরা কোনটা ধরছিলাম? এই যে এটাকে গামা ধরছিলাম, তাই না? তো গামা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। তো এটা আমরা পড়বো সামনে। তো এটা একটু মনে রাখতে হবে কিন্তু গামার এই ভ্যালুটা যেটা আসছে, হোয়াটএভার যেটা আসছে, এটা একটু মনে রাখতে হবে। গামা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। এখন এখানে কোথায় লিখছি? লেখার জায়গায় নেই। আচ্ছা, এইটাকে একটু নিয়ে আসি। কনস্ট্যান্ট এবং গামার ভ্যালুটা কত ছিল? এই যে জে ওমেগা মিউ, জে ওমেগা, হ্যাঁ, মিউ। আর এটা কি বলা হয়? সিগমা প্লাস জে ওমেগা এপসিলন। জে ওমেগা মিউ সিগমা প্লাস জে ওমেগা এপসিলন। এটা কিন্তু গামা স্কোয়ার ছিল, হ্যাঁ? গামা স্কোয়ার ইকুয়াল টু আছে। তাহলে গামা ইকুয়াল টু রুট অফ জে ওমেগা মিউ সিগমা প্লাস জে ওমেগা এপসিলন। তাহলে এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে। রুট ওভার গামা ইজ ইকুয়াল টু রুট অফ জে ওমেগা মিউ ইনটু গামা সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন। এটা মুখস্থ রাখতে হবে। আপাতত এটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট নামে আমরা পরিচয় নাম দিই। হ্যাঁ, যেটা বলতেছি আমরা বলতেছি এটা সলিউশন। এটা সলিউশন করলে এটা আসছে পারলাম কি ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ, একটা পেলাম ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটাকে এইভাবে, ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটাকে এইভাবে প্রকাশ করছে। কেন করছে? ওকে, এটার কারণটা হলো যে আহ আমরা যদি আমরা যদি এরকম করি যে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটা যখন যাবে ধর অসীম পর্যন্ত যাবে। তো ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটা আমরা বললাম যে অসীম পর্যন্ত গেছে। তো অসীম পর্যন্ত যদি যায় তখন আমরা ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটাকে কোন ইকুয়েশন দ্বারা প্রকাশ করছি? এই যে এই ইকুয়েশন দ্বারা। তাহলে অসীম পর্যন্ত যদি যায় তাহলে z এর ভ্যালু এখানে কত? অসীম। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস অসীম হবে ওখানে। মানে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনে যদি বসাই তাহলে এটার ভ্যালু কি 0 আসতেছে। এটা একটা ফাইনাইট ভ্যালু। ওকে? কিন্তু আমি যদি ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটাকে এইটা ধরতাম, ব্যাকওয়ার্ড টা ধরতাম। তাহলে আমরা যদি ধরলাম যে এইটা ওয়েভটা অসীম পর্যন্ত গেছে। তাহলে ওখানে যদি অসীমের ভ্যালু বসাইতাম তাহলে ওখানে কিন্তু প্লাস অসীম আসতো।
এটা কিন্তু একটা আনডিফাইন্ড একটা ভ্যালু। তার মানে অবশ্যই এইটা অবশ্যই ফরওয়ার্ডে প্রকাশ করতে পারবে না, তাই না? এই জন্য যেটা ধরছি সেটাই কারেক্ট। ওকে, আমরা এটা ব্যাকওয়ার্ড দিয়েও এটা জিনিসটা চিন্তা করা যায় যে ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভটা যদি মাইনাস অসীম পর্যন্ত যায়, এটা জেড এর ভ্যালু যদি মাইনাস অসীম যায় দেই, তাহলে জেড এর ভ্যালু যখন মাইনাস অসীম দিব, তাহলে জেড এর ভ্যালু আসলে কোনটাতে বসিয়ে দিচ্ছে? সেকেন্ডটাতে, এটাতে বসালে ফাইনাইট একটা ভ্যালু পাবো। এটাতে যদি বসাই তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। কারণ জেড এর ভ্যালু মাইনাস অসীম, মাইনাস মাইনাসে প্লাস, ই টু দি পাওয়ার প্লাস অসীম, যেটা আনডিফাইন্ড। সো আমরা যেটা ধরছি সেটা ঠিকই আছে। ওকে, তাহলে আমরা এবার থেকে কিভাবে কি বুঝবো যে যদি ফরওয়ার্ড হয় তাহলে ই এর উপর মাইনাস গামা জেড হতে হবে, যদি ব্যাকওয়ার্ড হয় তাহলে ই এর উপর প্লাস গামা জেড হতে হবে। ওকে, এইটাই আর কি। আপাতত মুখস্থ রাখবো এটা, ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ মিনস ই নট, এবং এই জন্য এখানে প্লাস দিছিলাম, এই জন্য এখানে মাইনাস দিছি, যে এটা সিম্পলি একটা ধ্রুবক। আচ্ছা, তাহলে এখন আমরা একটু একটা একটা করে ব্যাখ্যায় আসি। যে ধরলাম যে শুধু ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন তোকে লিখতে বলছি, তাহলে তুই কি লিখবি? যে ই টু দি পাওয়ার জেড, সরি ই অফ জেড, দ্যাট ইজ ই নট, এখন তো আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা, তো এটা লিখে দিবি যখন বলবো ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন কি এটা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি ফরওয়ার্ড ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন। এখন প্রথমে একটু যদি পরিচয়গুলো জানি, যে এখানে যেটা বোঝাচ্ছে যে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ, এই যে জেড এর আগে মাইনাস আছে, এটা দিয়ে বোঝা যায় যে জেড এর আগে মাইনাস মানে হলো এটা ফরওয়ার্ড দিকে যাচ্ছে, ফরওয়ার্ড মানে এটা প্লাস জেড ডিরেকশনে যাচ্ছে। আর এই যে ই নট, এটা যেহেতু ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে আমরা প্রকাশ করছি, তাহলে ই নটটা আসলে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড সর্বোচ্চ যে বিস্তারটা হবে সেটা আসলে এখানে বোঝা যাচ্ছে। তখন আমরা তো আহ, যেটা ওয়েভের ইকুয়েশন একটু আগে পড়লাম সাইন দিয়ে পড়ছি, তাই না? ওটাকে বলা হয় টাইম ভেরিং, মানে কি বলে ফাংশন দিয়ে করছি, কিন্তু এটা কিন্তু টাইম ভেরিং না, এটা আসলে ফেজর ফর্ম। ঠিক আছে, ওইটার যদি আমি ফেজর নিতাম তাহলে এটা এরকম দেখতে হতো, বা এটা যদি আমি টাইম ভেরিং নিই তাহলে কিন্তু আমরা নিতে পারবো। তো একটা ওয়েভকে দুই ভাবে প্রকাশ করা যায়, ফেজর ফর্মে প্রকাশ করা যায়, একটা টাইম ভেরিং দিয়ে প্রকাশ করা যায়। তো ওই যে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স পড়লাম, ওটা হচ্ছে টাইম ভেরিং। আর এই যে এটা পড়লাম সলিউশনটা যেই এই ফর্মে পাইছি, এটা হচ্ছে ফেজর ফর্ম। তো আমরা জানি ফেজর থেকে টাইম ভেরিং, টাইম ভেরিং থেকে ফেজরে যাওয়া যায়, আমরা যাবো এখন একটু পরে। ঠিক আছে, আর যদি ব্যাকওয়ার্ড বলে তাহলে ই নট ই টু দি পাওয়ার প্লাস গামা জেড। ঠিক আছে, প্লাস গামা জেড দিয়ে বুঝে ফেলবো এটা ব্যাকওয়ার্ড। এখন কথা হলো যে আমরা উম, এখানে ই অফ জেড নিছি, মানে এই পুরা জিনিসটা কার ফাংশন? এক্স এর মানে অবস্থানের সাপেক্ষে এটা ভেঙে নিছি। কিন্তু আমরা জানি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দুইটা জিনিসের ফাংশন হয়, টাইমেরই ফাংশন হয়, এবার কিসের ফাংশন হয়, আবার হচ্ছে ওই কি বলে ইবুস্তানের ফাংশন হয়, টাইম এন্ড পজিশন দুইটা ফাংশন হয়। তো আমরা শুধু পজিশনের ফাংশনটা নিচ্ছি এখন, যদি তার মানে এটা আমাদের কমপ্লিট হয়নি এখনো, এটা এখনো কমপ্লিট হয়নি, ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনটা এখনো কমপ্লিট হয়নি, তবে ব্যাকওয়ার্ডেড পাবো। যদি সম্পূর্ণ কমপ্লিট করতে হয় তাহলে আমাদেরকে এখানে আরেক স্টেপ যাইতে হবে। এই পুরা দুইটা ফাংশন অনলি পজিশন, পজিশন, ঠিক আছে? কিন্তু আমাদের ওয়েভ তো দুইটা জিনিসের ফাংশন, পজিশন প্লাস টাইম, তাই না? তাই পজিশন প্লাস যদি টাইম হয় ইন টার্ম, তাহলে আমাদের এখানে পরে যেটা তো আসল যেটা ইকুয়েশন আমাদের ওয়েভের হবে ফেজর ফর্মে, সেটা হচ্ছে ই অফ জেড কমা টি, দুইটা জিনিসের ফাংশন, পজিশন এন্ড টাইম। দ্যাট উড বি লাইক ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড, এটা তো পজিশনের সাপেক্ষে গেল, তার সাথে আরেকটা যোগ করে দিতে হবে ই ই টু দি পাওয়ার ওমেগা টি। হ্যাঁ, তাহলে এটা কমপ্লিট একটা ওয়েভের ফাংশন আমরা পাইলাম। এটা কি? এটা হচ্ছে পজিশন, সরি ফরওয়ার্ড এর জন্য, ফরওয়ার্ড। কিভাবে বুঝলাম ফরওয়ার্ড? ওই যে প্লাস গামা যেটা আছে ওখান থেকে ফরওয়ার্ড বুঝছি। আর যদি ব্যাকওয়ার্ড যেটা বলে ই অফ জেড টি, তাহলে এটা কি হবে? ই নট, এখানে মাইনাস প্লাস দেওয়ার দরকার নেই, কারণ এখানে জাস্ট শুধু আমরা ব্যাকওয়ার্ডটা বা ফরওয়ার্ডটা শুধু লিখতেছি, সো এখানে দেওয়ার দরকার প্লাস, প্লাস না লিখলেও হয়। তাহলে জাস্ট একটা ই টু দি পাওয়ার ওমেগা টি গুণ করে দিলে এটা টাইমেরও হয়ে যাচ্ছে, টাইমের রেসপেক্টও হয়ে যাচ্ছে। তো এটা আমাদের কমপ্লিট একটা ইকুয়েশন হলো, এটা পজিশন প্লাস টাইম দুটার সাপেক্ষে আসলো।
তাহলে এই যে ইকুয়েশন গুলো আমরা লিখলাম ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে, এগুলো সব কিসের? ফেজর ফর্মে, ফেজর ফর্মে লিখুন। ঠিক আছে, ফেজর ফর্ম। এটাও আমাদের কাজে লাগবে। এটাও একটা ফর্ম, হ্যাঁ? বা এগুলোকে যদি আরেকটু ছোট করা যায় তাহলে এরকম করে লেখা যায় ই নট ই টু দি পাওয়ার, হ্যাঁ, ওমেগা টি মাইনাস গামা জেড, এটা লিখতে পারি। তারপর ই নট ই টু দি পাওয়ার ওমেগা টি প্লাস গামা জেড, কমপ্লিটলি ঠিক আছে। এটা হচ্ছে এই এই দুইটাই হচ্ছে কিসের জন্য? ফেজর ফর্ম। কিন্তু আমাদের টাইম ভেরিং ফর্মে এটা লিখতে পারতে হবে। তো সেকেন্ড যে ফর্মটা আর কি, মানে আমরা প্লেন ওয়েভকে প্রকাশ করবো, সেটা হচ্ছে টাইম ভেরিং দিয়ে। তো সেটা কিভাবে করব? ফেজর থেকে বের করতে হবে। এখন এখানে এই পুরা চ্যাপ্টারে যে জিনিসটা বা যে চ্যাপ্টারটা আমাদের খুব কাজে দেবে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার যার ভ্যালু আছে সে কিন্তু এখানে জিনিসগুলোকে বেশি রিলেট করতে পারবে। কারণ আমরা পদে পদে কমপ্লেক্স নাম্বারের যে সূত্রগুলো আছে বা ক্যারেক্টার গুলো আছে সেগুলো আমরা এখানে ফেলবো। ওকে, যেমন এখানে একটু পরে ফেলবো। সেটা কি? আমরা যদি আরেকটা ফর্ম জানতে যাচ্ছি তাহলে আমাদের ই অবজেক্ট কি? কোঅর্ডিনেটটা নিলাম ই অবজেক্ট কি, তাহলে আমাদের যেটা নিতে হবে রিয়েল পার্ট, রিয়েল অফ, রিয়েল না লিখি, রিয়েল অফ এই এটা নিতে হবে, যেটা ফেজর ই নট ই টু দি পাওয়ার মাইনাস আরেকটা জিনিস তো ব্যাখ্যা করা উচিত ছিল। সেটা ব্যাখ্যা করলে হয়তো ভালো হইতো। আচ্ছা, ওইটা ব্যাখ্যা করে তারপর এটা আসতেছি। এটা থাকুক, এটা থাকুক, সমস্যা নাই। এই যে গামাটা নিয়ে আরেকটু আলোচনা করি। তো এই যে গামাটা ছিল, এটা প্রোপাগেশন কনস্ট্যান্ট করছিল, তাই তো? প্রোপাগেশন কনস্ট্যান্ট, প্রোপাগেশন কনস্ট্যান্ট করছে। তো গামাটাকে লেখা যায় আলফা প্লাস জে বিটা। এটা কই থেকে আসলো? বা হ্যাঁ, এটা কই থেকে আসলো? তো গামাটা ইজ ইকুয়াল টু আমরা জে আলফা প্লাস জে বিটা দিয়ে প্রকাশ করবো। এখানে আলফা কি আর বিটা কি? এটা খুব ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন। আলফা কি আর বিটা কি? আলফা বলা হয় অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, এ টি ইউ, অ্যাটেনিউয়েশন। এটাকে বলা হয় অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট। ওকে, এখন এটার সংজ্ঞা দেখি। অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট আবার কি জিনিস? এটা আর বিটাটাকে কি বলে? বিটাটাকে বলা হয় ফেজ কনস্ট্যান্ট। এটার ব্যাখ্যা অল্প একটু আমি অলরেডি দিয়ে ফেলছি। ফেজ কনস্ট্যান্ট। আচ্ছা, একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ট্রাভেল করবে, ঠিক আছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ট্রাভেল করবে, আচ্ছা, প্রপাগেশন কনস্ট্যান্ট যে ইয়াটা মানে এককটা সেটা হচ্ছে পার মিটার। ঠিক আছে, এটার এককটা হচ্ছে পার মিটার। এটার একটা একক আছে, এটাকে বলা হয় পার মিটার। তো অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা কে কিভাবে ডিফাইন করা হয়? যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা ইয়াতে কি বলে ট্রাভেল করবে, তখন ওর যে ইয়াটা মানে অ্যামপ্লিটিউডটা সেটা কিন্তু কমে যাবে। মানে টাইমের রেসপেক্টে ওটা কিন্তু কমবে, মানে ডিকে হবে, বা কি বলা যায়, ডিপ্রেসড হবে আর কি। তো যে হারে ডিপ্রেসড হবে বা কমবে সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। মানে কি বোঝাচ্ছি? যে এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এটা ধর ট্রাভেল করতেছে, তো মানে ইলেকট্রিক ফিল্ডটা আর কি অসিলেট করবে, সেটার অ্যামপ্লিটিউডটা আর কি কমে যাবে উইথ রেসপেক্ট টু টাইম। মানে প্রথমে ধরলাম যে অনেক বড় বড় অ্যামপ্লিটিউডে যাচ্ছে, এরকম করে এরকম করে এরকম করে, কিন্তু ধীরে ধীরে এটা স্লো হবে, মানে ড্যাম্প হবে আর কি। হ্যাঁ, তো এই ড্যাম্পিংটা অনেক কারণে হতে পারে। যে মিডিয়ামে ট্রাভেল করতেছে সেই মিডিয়ামে যখন লস হবে, যদি লস দেখা যায় তাহলে কিন্তু এটা ড্যাম্প হয়ে যাবে, তাই না? যে লস বলতে কি, এনার্জিটা কোনোভাবে লস হয়ে যাইতেছে। তো লস হলে কিন্তু এই অ্যামপ্লিটিউডটা কমে যাবে, মানে এই ইলেকট্রিক ফিল্ডের যে অ্যামপ্লিটিউডটা সেটা কমে যাবে। তো এইটা আরকি, যে ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিটিউডটা যদি কমে যায়, তাহলে যে হারে কমবে সেটাই হচ্ছে আসলে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা তোকে সেই জিনিসটা দিবে। তো এটার সংজ্ঞাটা সুন্দরভাবে হয়তো বইয়ে পাই যাবো।
বা সেটা দিলেও হবে, যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের সংখ্যাটা দিলেই হবে। আইডিয়াটাই। আমি যদি সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে যে the rate at which the fields are attenuated as the wave propagates. হ্যাঁ, আমরা কি লিখতে পারি? The rate at which at which the fields বলছে এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছে। The rate at which the fields are attenuated as the wave propagates. ঠিক আছে? খুবই সিম্পল একটা জিনিস, যে ওয়েভটা ট্রাভেল করলে অ্যামপ্লিটিউডটা কমে যেতে পারে, অ্যাটেনিউট হয়ে যেতে পারে, মানে ডিপ্রেসড হয়ে যেতে পারে। এই যে যেটা বললাম। আর ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাটেনিউটেড হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও অ্যাটেনিউটেড হবে, কারণ দুইটা পরস্পরের উপর নির্ভরশীল, আমরা দেখলাম। এটার এককটা কি? এটা এককটা হচ্ছে নেপিয়ার পার মিটার। নেপিয়ার পার মিটার। আচ্ছা, 1 নেপিয়ার পার মিটার মানে কি? 1 নেপিয়ার পার মিটার মানে হলো যে ওয়েভটা যদি 1 মিটার ট্রাভেল করে, তাহলে তোর ওই যে অ্যামপ্লিটিউডটা 36.8% হয়ে যাবে, মানে ডিক্রিজ হয়ে যাবে। এক নেপিয়ার পার মিটার মানে হচ্ছে 1 মিটার। বাংলাতে লিখবো নাকি? না, লিখি যে ইফ দ্য দ্য ওয়েভ, না, amplitude decreases to 36.8% of its magnitude, of its কি বলবো, হ্যাঁ ম্যাগনিটিউড লিখলাম, ম্যাগনিটিউড, if the wave travels 1 মিটার। ওটা হচ্ছে 1 নেপিয়ার পার মিটার দিয়ে প্রকাশ করা যাইতে পারে। আর এটা আরেকটা একক আছে, যে নেপিয়ারের একক, নেপিয়ারের কিভাবে একক বলা হয়? 1 নেপিয়ার, এটাকে বলা হয় 8.686 ডেসিবেল। এটা ইকুয়াল টু এটা। আর এরপর প্রপাগেশন কনস্ট্যান্ট, সরি ওটা বললাম, ফেজ কনস্ট্যান্ট। এটা কি? ফেজ কনস্ট্যান্ট হচ্ছে যে ফেজ কনস্ট্যান্ট একক আগে করে নে। এটার একক হচ্ছে রেডিয়ান পার মিটার। বুঝা যাচ্ছে? যে পার মিটারে তোর 1 মিটার বা 2 মিটার বা একক দৈর্ঘ্যে যে পরিমাণ ফেজ শিফট হবে, সেটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। ফেজ শিফট অন ট্রাভেল অন ওয়ান, মানে কি বলে, যে দ্য অ্যামাউন্ট অফ ফেজ শিফট অন ইউনিট লেন্থ ট্রাভেল, সেটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। মানে সুন্দর করে লেখা যায়, এটা আমি আর লিখলাম না। যে এটা মানে কি, ফেজ শিফট পার মিটারে, মিটারে ফেজ শিফট, কতটুকু ফেজ শিফট হলো। এবং এটা আসলে আমাদের ওই কে টা, ঠিক আছে, ওই যে কে এক্স ওমেগা টি মাইনাস কে এক্স ছিল না, ওইটা ওই কে টা। তো কে টা কি ছিল? 2 পাই বাই ল্যামডা। এখানে বিটাটাও আসলে কি? বিটাটাও আসলে 2 পাই বাই ল্যামডা। বিটাটাকে আমরা বলতে পারি 2 পাই বাই ল্যামডা। এই বিটা যদি বের করতে চাস, তাহলে 2 পাই বাই ল্যামডা দিয়ে বের করা যাবে। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে ওই যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। 2 পাই বাই ল্যামডা, বিটা আমরা 2 পাই বাই ল্যামডা দিয়ে বের করতে পারি। ইটস অ্যাজ, মানে কে টা যেটা ছিল ওটাই হচ্ছে বিটা, ফেজ কনস্ট্যান্ট। পার ইউনিট, পার মিটারে, পার মিটারে ফেজ শিফট কত, সেটাই হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, ফেজ কনস্ট্যান্ট। তাহলে গামাটাকে কি লেখা যাবে? আলফা প্লাস জে বিটা লেখা যাবে। এখন ওটাই আর কি আমি লিখতে যাচ্ছি এখানে, যে এই যে রিয়াল, রিয়াল অফ কি ছিল,
মানে আমাদের ওই যে ইয়াটা ছিল ওয়েভের ইকুয়েশনটা, তাহলে ই নট ই টু দি পাওয়ার যদি ইয়াটা নেই কি বলে উম, কি বলে ওটাকে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ নেই, তাহলে এরকম করে হবে। এরপরে রিয়াল অফ ই নট ই টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি লেখা যায়, ওই যে আলফা প্লাস জে বিটা, হ্যাঁ, ইন্টু দ্যাট ই টু দি পাওয়ার ওমেগা টি, তারপর রিয়াল অফ ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা ইন্টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড ইন্টু ই টু দি পাওয়ার ওমেগা টি। তারপর আরো লেখা যায় রিয়াল অফ ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ই টু দি পাওয়ার ওমেগা টি মাইনাস জে বিটা জেড, হুম, ই টু দি পাওয়ার জে বিটা জেড। না, আমি কি কোথাও ভুল লিখছি, কোথাও একটা ভুল লিখছি বোধহয়, কোথায় ভুল লিখছি, হুম হুম, সরি সরি, এইখানে ভুল লিখছি। যদি এখানে আমাকে একটা টাইমের ইয়াটা নিতে হয় তাহলে এখানে জে, ওকে, জে ওমেগা টি, তারপর এখানেও আসবে জে ওমেগা টি, হুম, এখানে জে ওমেগা টি আসবে। মানে যদি টাইমেরটা ইনক্লুড করতে হয় তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগাটা দিয়ে জে ওমেগা টি দিয়ে গুণ করতে হবে, সরি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাই তো বলি, হচ্ছে না কেন, এখানেও তাহলে জে ওমেগা টি হবে, জে ওমেগা টি হবে, তাহলে আমরা এখানে যেটা কমন নিতে পারি, ওকে, এটা, তাহলে এটা আসবে আমাদের, হ্যাঁ, তাহলে রিয়াল অফ ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস বিটা জেড, ওকে। তো এখন আমাদের একটু যদি আমি ইয়ার এখানে আসি, একটা রিয়েল নাম্বার একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে প্রকাশ করে, একটা কমপ্লেক্স নাম্বারকে কিন্তু এটা দিয়ে প্রকাশ করা যায়, ই টু দি পাওয়ার আই থিটা, ওকে, ই টু দি পাওয়ার আই থিটা না, যেহেতু ইয়া ইলেকট্রিক্যালের ছাত্র আমাদের জে বিটা জে, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে কিভাবে প্রকাশ করা যায়, এটাকে আবার এটাও লেখা যায় আর আর হ্যাঁ, ই টু দি পাওয়ার জে থিটা, ই টু দি পাওয়ার জে থিটাটাকে কি লেখা যায়, ওই যে অয়েলার্স ফর্ম কস জে থিটা প্লাস আই ইন্টু, সরি আমি কোথায় ভুল লিখলাম, কস থিটা প্লাস জে সাইন থিটা, ঠিক আছে না, এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। তাহলে এই যে রিয়েল নাম্বারটা আছে এটা রিয়েল, তাহলে আমাদের যে প্লেন ওয়েভটা এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা কমপ্লেক্স নাম্বারের মতো ট্রিট করা যায় না, হ্যাঁ, এটা তো একটা কমপ্লেক্স নাম্বারই, এই যে কমপ্লেক্স নাম্বার, বা এইখান থেকে বলা যায় এই লাস্ট লাইন থেকে বলতে হবে যে এই কমপ্লেক্স নাম্বার এটা সম্পূর্ণ একটা কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটা কোনটা, সরি আরটা কোনটা, এই যে এটা, তাই না, এটা, আর এই যে কোণটা কোনটা, এই যে এটা কোণ থিটা, একদম ওই যে আর ই টু দি পাওয়ার জে থিটা সেম, তাহলে এইটারও আমরা কি পাইতে পারি, এটারও আমরা ওই যে রিয়েল পার্টটা বের করে ফেলতে পারি, এটা হলো রিয়েল, ওকে। তাহলে রিয়েল পার্টটা আসলে কত আসবে এটার, ই নট আর এই যে রিয়েল পার্ট যদি আমি আর কস থিটা প্লাস আর জে সাইন থিটা, তাহলে রিয়েল পার্ট কোনটা, এটা না, তাহলে আর কস থিটা, তাহলে এখানে আর হচ্ছে এটা ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, আর হচ্ছে আহ থিটাটা কি হবে, আর হচ্ছে কস, কস নিতে হবে, কস থিটা হচ্ছে ওমেগা টি মাইনাস বিটা জেড, হয়ে গেল। তাহলে এইটা আসলো আমাদের কি অবজেক্টিভ, এটা কোন ফর্ম, এটা টাইম ভেরিং ফর্ম, টাইম ভেরিং ফর্ম, তাহলে এটাকে একটু পরিষ্কার করে লিখি, ই নট অবজেক্ট ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড কস ওমেগা টি মাইনাস বিটা জেড, এটা ছিল। তাহলে এইটা হচ্ছে একটা ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন, যেটা আমরা টাইম ভেরিং এর রেসপেক্টে লিখছি। এখন এই ইকুয়েশন সিঙ্গেলে এই ইকুয়েশনটা দিয়ে অনেক কিছু করা আছে,
ইলেকট্রিক ফিল্ড লেখা যায়। কি লেখা যায়? এটা বাদ দিলাম, এটা ই দিই। কি লেখা যায়? প্রথম কথা, আমি যদি এখানে একটা ভেক্টর সাইন দিয়ে দিই, তাহলে আমাকে এখানে ডিরেকশন দিতে হবে। এবং ডিরেকশনটা কি হবে? যে আমরা দেখছি যে এই ওয়েভটা কোন দিকে ট্রাভেল করতেছে। আচ্ছা, ডিরেকশন পরে দিই। এই ওয়েভটা সিম্পলি জেড ডিরেকশন ট্রাভেল করতেছে না? এটা দেখে বোঝা যাচ্ছে যে ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, না সরি, এটা হচ্ছে কি ডিরেকশন অফ ওয়েভ প্রপাগেশন। মানে ওয়েভটা কোন দিকে যাচ্ছে? নিশ্চয়ই ফরওয়ার্ড দিকে, কারণ মাইনাস জেড আছে। সেটা এখান থেকেও বের করা যায়, এখান থেকে বলা যায় মাইনাস জেড। এই দুইটা জিনিস থেকে আমরা ডিরেকশনটা বের করে ফেলতে পারবো যে ওয়েভটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড আমরা জানি যেই ডিরেকশনে যাবে ওয়েভটা তার পারপেন্ডিকুলার থাকতে হবে। তো ধরলাম যে ইলেকট্রিক ফিল্ড আমাদের এক্স ডিরেকশনে আছে। তাহলে এই যে এইটা যেটা আমি লিখলাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে? আচ্ছা, আর কি জিনিস? আরেকটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটার কথা একটু যদি বলি। ই নটটা হচ্ছে পিক ভ্যালু, পিক পিক অ্যামপ্লিটিউড বা পিক ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। কেন এটা পিক, পিক ভ্যালু? পিএলটি বানানটা এফআইইএল। তাহলে কেন এটা? কারণ এই পুরোটাই অ্যামপ্লিটিউড ইলেকট্রিক ফিল্ডের, এই পুরোটাই ইলেকট্রিক ফিল্ডের অ্যামপ্লিটিউড। কিন্তু এটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ই নট। কিভাবে? কারণ এই জিনিসটা গুণ করতে এটা সম্পূর্ণ ডিকে হবে। কিভাবে ডিকে হবে? আমরা যদি একটা ইয়া ইয়া করি, কি বলে, এরকম করে আঁকলাম টাইমের রেসপেক্টে, বা মানে দিকে, এখানে আমি জেড দিলাম, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো আমি এইটাকে দেখে যদি আমি ইয়া করি, কি হবে রিলেটেড এটা? ই এর সাথে জেড এর সাথে কি এই যে কমতেছে, এবং এটা কিভাবে কমতেছে? ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড এই আকারে কমতেছে। কারণ আমি বলছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ডিকে করবে অ্যাজ এটা জেড ডিরেকশনে ট্রাভেল করবে, লসি মিডিয়ামের কারণে সেটা লস হবে। সো এইটা হচ্ছে পিক ভ্যালু ই নট। শুরুতে মানে একদম জেড ইকুয়াল টু জিরোতে এটা পিক ভ্যালু। যত যাবে এটা আস্তে আস্তে কমতে থাকবে। কি হারে কমবে? ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড আকারে কমতে থাকবে। এর যে ভ্যালুটা মানে ওয়েভের এই যে অ্যামপ্লিটিউডটা কমতে থাকবে। ওকে? তো এই হচ্ছে কথা। তাহলে ইলেকট্রিক ফিল্ড যখন আমি দিব, এরকম একটা ইকুয়েশন লিখবো, তাহলে এই জিনিসগুলো যা লিখলাম সেগুলো যাতে বের করতে পারি, সেগুলো যাতে বের করা যায়। বুঝা গেছে? এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস একটু পড়ে নেব, সেটা হচ্ছে ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটি কাকে বলে? ফেজ ভেলোসিটি আসলে মূলত ওয়েভের ভেলোসিটিটাকে বলা হয়, ওয়েভের ভেলোসিটিটাকে। এখন এইটা কি, যে একটা ওয়েভের সংজ্ঞাতেই এটা পড়ে থাকে, যে কি, যে একটা ওয়েভে সার্টেন একটা ফেজ কিন্তু ইয়া হয়, মানে প্রত্যেকটা কোণাতে ট্রাভেল করে। মানে তুই দেখবি একটা ওয়েভের মধ্যে প্রথম কোণাটা এই সময় যেই ফেজটা আছে সেই ফেজটা পরবর্তী কিছু সময় পর পর প্রত্যেকটা কোণাতে ট্রাভেল হবে। সিঙ্গেল একটা ফেজ প্রত্যেকটা কোণাতে ট্রাভেল হবে। ওই ফেজটাকে যদি আমি দেখতে পারতাম, তাহলে আমি আসলে ওয়েভের ডিরেকশনটাকে দেখতে পারতাম। ঠিক আছে? সো ওয়েভের ভেলোসিটি আসলে কিছু না, ফেজ, একটা সার্টেন একটা ফেজ কি কতটুকু সময়ে কণাগুলোতে ট্রান্সফার হচ্ছে। ফেজ বলতে কি, ধরলাম যে প্রথম কণাটা 60 ডিগ্রি, তার ঠিক কতক্ষণ পর, কত দূরত্ব পর পরের কণাটা 60 ডিগ্রি ফেজে আসবে। এই যে ইয়াটা মানে আহ, যে বেগটা, সেটাই হচ্ছে আসলে আমাদের ওয়েভের বেগ বা ফেজ ভেলোসিটি। তো যে কোনো ফেজ ভেলোসিটি বের করতে গেলে আমাদের যেটা করতে হয়, এই যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল। যেকোনো ইয়ার কি বলে, ওয়েভের অ্যাঙ্গেল হচ্ছে এটা, যেটা কজ এর ভিতরে আছে। দ্যাট ইজ ওমেগা টি মাইনাস ভি, এটা কনস্ট্যান্ট থাকে। এটা অলওয়েজ কনস্ট্যান্ট। যেকোনো ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট থাকবে। একটা ওয়েভের যে অ্যাঙ্গেলটা ওটা কনস্ট্যান্ট থাকবে। ওমেগা টি মাইনাস ভি জেড উড অলওয়েজ বি কনস্ট্যান্ট। এবং এইটা আসলে ফেজটা, তাই না? এইটা একটা ফেজ। এই ফেজটা আসলে প্রত্যেকটা কণাতে ট্রান্সফার হয়। আচ্ছা, এটাকে আমরা কি করব? ডিফারেনশিয়েট করব। ডিফারেনশিয়েট করব কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে এটা হবে ওমেগা, এটা হবে বিটা ডিজেড টি।
তো ওই যে dz dt এটাই কিন্তু আমাদের ওয়েভ ভেলোসিটি, দ্যাট ইজ 0। তাহলে dz dt, তাহলে ওমেগা মাইনাস বিটা দ্যাট ইজ ভিপি, হ্যাঁ, ফেজ ভেলোসিটি বা ওয়েভ ভেলোসিটি 0। ভিপি ইকুয়াল টু কত আসতেছে? ভিপি ইজ ইকুয়াল টু আসতেছে ওমেগা মাইনাস বিটা। তাহলে এটা কি করতে হবে এখন? মুখস্থ করতে হবে যে ফেজ ভেলোসিটি বা ওয়েভ ভেলোসিটি কিভাবে বের করতে হয়? ওমেগা মাইনাস বিটা, ওমেগা মাইনাস বিটা, এটা দিয়ে, ওমেগা মাইনাস বিটা দিয়ে, এটা দিয়ে বের করা যায়। ওকে, মানে ওয়েভটা কি ভেলোসিটিতে ট্রাভেল করবে সেটা হচ্ছে ওমেগা মাইনাস বিটা, মুখস্থ। আচ্ছা, এখন আমরা একটু একটু মানে লিখি। ধর আমাকে বললো যে তুমি এমন একটা ওয়েভের ইকুয়েশন লেখো যেটার ইলেকট্রিক ফিল্ডটা জেড ডিরেকশনে অসিলেট করতেছে এবং ওই ওয়েভটা ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে ট্রাভেল করতেছে। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু লিখতে পারতো কিভাবে? ই ইজ ইকুয়াল টু হবে, ওই যে ই নট ই টু দি পাওয়ার মাইনাস, মাইনাস দিব না প্লাস দিব, আমাকে বলছে ওয়াই এর পজিটিভ নেগেটিভ ডিরেকশনে ট্রাভেল করতেছে, তার মানে এটা ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। তাহলে আমাকে এখানে লিখতে হবে আলফা ওয়াই কস ওমেগা টি প্লাস বিটা ওয়াই। যেহেতু বলে দিছে যে ওয়াইটা মানে ওয়েভটা নেগেটিভ ওয়াই এর দিকে ট্রাভেল করতেছে, তাহলে প্লাসটা মানে নেগেটিভ, সো আমাকে ওখানেও প্লাস দিতে হবে, এখানেও প্লাস দিতে হবে, দুইটা জায়গায়। এবং এখানে ওয়াই ইউজ করতে হবে যেহেতু ওয়েভটা ট্রাভেল করতেছে ওয়াই ডিরেকশন। আমাকে আরেকটা জিনিস বলে দিয়েছিল যে ইলেকট্রিক ফিল্ডটা জেড ডিরেকশনে অসিলেট করতেছে, তাহলে আমি এখানে লিখবো এজেড। এই, তাহলে এটা হয়ে গেল। তো আমাদের প্রশ্নগুলোতে এটা লেখা থাকবে, প্রশ্নগুলোতে এই ইকুয়েশনটা দিবে না, তার চেয়ে এটা দিবে, তখন কিন্তু লিখতে পারতে হবে। আমি যদি ফেজার ফর্মে লিখতে চাই তাহলে সেরকম হবে ই নট ই টু দি পাওয়ার আলফা বাই ই টু দি পাওয়ার প্লাস এখানে জে লিখে এই অ্যাঙ্গেলটা লিখতে হবে ওমেগা টি প্লাস বিটা হবে। এটা হচ্ছে ফেজর ফর্মেও লেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেজর ফর্ম, এটা হচ্ছে সাইনোসয়েডাল। তো এই সাইনোসয়েডালটাই আমাদের বেশিরভাগই ইউজ করতে হবে বা ওইটাই বেশিরভাগ আছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে আরেকটু আসি। কোথা থেকে আসবো? এখান থেকে আসি একটু পরে। আমরা ওয়েভের যে ইকুয়েশনটা সেটা বের করছি ইন টার্মস অফ, ওয়েভের ইকুয়েশনটা বের করছি ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড। এখন ওয়েভের ইকুয়েশনটা তো আমরা জানি, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তো আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডটাও অসিলেট করে। তো আমরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টেও এটা লিখতে পারতাম ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টেও লিখতে পারতাম। কোথায় কোথায় চেঞ্জ আসতো? কি চেঞ্জ আসতো আমি যদি একটু দেখি কোথায় কোথায় চেঞ্জ আসতো। হয়ে গেল এই যে এই স্লাইডটাতেই চেঞ্জ আসতো। হুম হুম হুম, হ্যাঁ, আমি স্লাইডটা একটু কপি করে নিয়ে যাই। এটা কপি হয় না কেন? আচ্ছা, কপি তো হইতেছে। আচ্ছা, আমরা এটাকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে কিছু মিশাই দিচ্ছি বুঝতে পারি। এটা মেশানো ঠিক হলো না, এটা থাকুক, এইটুকু মিশে। মোটা লাগবে আর কি। আচ্ছা, তাহলে দেখ, আমরা যেটা এতক্ষণ পর্যন্ত করলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে
পুরো ইকুয়েশন গুলো বের করছি। এই সেম জিনিসটা ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টেও করা যায় এবং সেটাই আমাদেরকে একটু অল্প করে দেখা লাগবে। ঠিক আছে, সেটাই আমরা একটু অল্প করে দেখবো। তো আমরা এবার কার্ল অফ এইচ নেব। ঠিক আছে, কার্ল অফ এইচ নেব। তো কার্ল অফ যদি নেওয়া যায় তাহলে ওটা দেখতে কিরকম হবে, সেটা হবে এটা, কোনটা হবে, সিগমা জে ওমেগা ই এপসাইলন কার্ল অফ ই। ঠিক আছে? তারপর কার্ল অফ যদি এইচ নেই তাহলে জে ওমেগা এপসাইলন কার্ল অফ ই ইকুয়াল টু আবার কত, কার্ল অফ ই হচ্ছে ওই যে মাইনাস জে ওমেগা মিউ এইচ, কার্ল অফ ই হচ্ছে কত, মাইনাস জে ওমেগা মিউ এইচ, তাহলে মাইনাস জে ওমেগা মিউ এইচটা বসাই দেবো। হুম, আচ্ছা, এরপরে এরপরে আমরা এই সিম্পলি আমরা এখান থেকে দেখতে পারবো যে কার্ল অফ এইচটা ইজ ইকুয়াল টু লেখা যাবে, কি লেখা যাবে, ভেক্টর কোয়ান্টিটি থেকে লিখতে পারি কার্ল অফ এইচটা, অর্থাৎ কার্ল অফ এইচ। এটা একটু দেখে নিস যে এটা আসবে কি, এটা আসবে সিম্পলি কার্ল অফ এইচ, মানে সরি কার্ল ডট এইচ মাইনাস কার্ল স্কোয়ার, সরি ডেল স্কোয়ার ইন্টু এইচ, এটা আসবে। সো ডেল এইচ এটা তো জিরো, তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি ডেল স্কোয়ার এইচ, একটু ফাস্ট যাচ্ছে, এটা লিখতে পারি। তাহলে এইটা জে ওমেগা এপসাইলন মাইনাস একটা সামনে আসবে, এখানে হচ্ছে জে ওমেগা মিউ কিন্তু, তাহলে এখান থেকে মাইনাস মাইনাস যদি কাটে দিই, ঠিক আছে, তাহলে এই যে কার্ল অফ এইচ এবং এই পুরা যে জিনিসটা আছে এটাকে গামা স্কোয়ার লেখা যায়। তো গামা স্কোয়ার এটা একই ভ্যালু, কিন্তু জে ওমেগা মিউ গামা প্লাস জে ওমেগা এপসাইলন, এটা একটা ফিল্ডের ফ্যাক্টর ছিল, সেটা কিন্তু এইচ। তাহলে আমরা লিখতে পারি যে গামা স্কোয়ার এইচ মাইনাস, সরি ডেল স্কোয়ার এইচ মাইনাস গামা স্কোয়ার এইচ এটা ইকুয়াল টু জিরো। তাহলে সেম ইকুয়েশন, ওই যে যেটা ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে আসছিল সেটা ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে আসছে, জাস্ট আমি কি করছি এবার কার্ল অফ এইচ নিছি, আর আগেবার নিছিলাম কার্ল অফ ই। কারণ দুইটা ফরম্যাটে এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, ইন টার্মস অফ ম্যাগনেটিক ফিল্ডে বলতে পারে, ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ডে বলতে পারে। তো এটা যদি হয় তাহলে এর সলিউশনটা কি হবে, আমরা যেহেতু এখন পারি যে সলিউশনটা এবার লিখতে পারবো, যে আমি একবারে লিখি টাইমের রেসপেক্টও আর টি এর রেসপেক্টও, তাহলে এটা ইকুয়েশন হবে জেড নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, যেহেতু মাইনাস গামা জেড প্লাস এইচ নট মাইনাস, জাস্ট টাইমের রেসপেক্টে বাদ দিই, জাস্ট জেড এর রেসপেক্টে লিখি। ওই আগের জিনিস, এইটা প্রথমটা ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ, প্রথমটা কিসের ওয়েভ, ফরওয়ার্ড, পরেরটা কিসের ওয়েভ, ব্যাক। ঠিক আছে, এবং একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করছি সেটা আসলে টাইমকে আমরা ধরে নেই, ফলে এটা যে সলিউশনটা পাওয়া যাবে সেটা শুধু পজিশনের রেসপেক্টে পাওয়া যাবে, টাইমটা যখন বের করব বা টাইমটা যখন লিখবো তখন টাইমটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টেও জিনিসগুলো সেম, একই জিনিস। এখন আমাকে যদি বলে তুমি ওয়েভের ইকুয়েশন লেখো, এটা কোথায় আসলো, আহ আচ্ছা এখানে লিখছি, কিন্তু সমস্যা নেই। এখন আমাকে যদি বলে তুমি ওয়েভের ইকুয়েশন লেখো ইন টার্মস অফ ম্যাগনেটিক, তাহলে ফরওয়ার্ডের ওয়েভটা আমি কিভাবে লিখতাম, ফরওয়ার্ডের ওয়েভটা আমি কিভাবে লিখতাম, ফরওয়ার্ডের ওয়েভটা আমি লিখতাম কিভাবে, যে এইচ জেড অফ টি, এটা কিভাবে লিখতাম, এইচ নট ই টু দি পাওয়ার, সব আগের গুলা একদম আগের মতোই, আলফা জেড, তারপর ই টু দি পাওয়ার ওমেগা টি মাইনাস বিটা জেড, একদম সব আলফা বিটা যা আছে সব আগেরটার মতোই, জাস্ট এখানে যেখানে যেখানে ই ছিল ওখানে ওখানে জাস্ট এইচ বসাই দিলে কাজ শেষ, সব আগের গুলাই, সব আগের গুলা, ব্যাখ্যা ট্যাখ্যা সবই আগের গুলাই। ঠিক আছে, আর যদি আমি ইয়ারটা লিখি, মানে ওই যে কি বলে টাইম ভেরিংটা লিখি, তাহলে সেটা হবে এইচ নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড কস ওমেগা টি মাইনাস বিটা জেড। ঠিক আছে, আর ব্যাকওয়ার্ডটা হবে এইচ অফ জেড টি, এইচ নট যেহেতু ব্যাকওয়ার্ড তাহলে ই টু দি পাওয়ার প্লাস আলফা জেড, ওটা লেখা না হয় একই, প্লাসটা লেখার দরকার নেই, সেটা হবে ই টু দি পাওয়ার ওমেগা টি প্লাস বিটা জেড। হুম, আর এটা হবে এইচ নট ই টু দি পাওয়ার আলফা জেড
cos ওমেগা টি প্লাস বিটা। সব আগের মতোই। কোনো চেঞ্জ নাই। জাস্ট যেখানে, যেখানে ই ছিল ওখানে, ওখানে বসাইতে হবে। এটুকুই। আচ্ছা। তারপর খালি এখানে যেটা পরিবর্তন তো এখন হচ্ছে আরেকটা জিনিস ধর এটারও ডিরেকশন দেওয়া লাগতেছে। ধর এটা AX ডিরেকশনটা অসিলেট করতেছে, এটা AX ডিরেকশনে অসিলেট করতেছে, এটা AX ডিরেকশনে অসিলেট করতেছে, এটা X ডিরেকশনে অসিলেট করতেছে। তাহলে আমরা একটা ওয়েভের ইকুয়েশন থেকে ২ টা জিনিসের ডিরেকশন পাই। একটা হচ্ছে ওয়েভটা কোন দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে যে জিনিসটা দিয়ে ফোকাস করেছে সেটা কোন দিকে অসিলেট করতেছে। যেমন এখান থেকে আমরা দেখতেছি ওয়েভটা যাচ্ছে মাইনাস ডিরেকশনে আর এটা অসিলেট করতেছে X ডিরেকশনে। তাহলে এখন এই ২ টা ডিরেকশন যদি দেওয়া থাকে তাহলে কি আমি তৃতীয়টা 3rd টা ডিরেকশন বের করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে? এই যে এটা আমি শিখেছিলাম। ই, 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 এইচ আর এ কে এভাবে জিনিসটা কাজ করে। ঠিক আছে? তাহলে আমার যদি যেকোনো ২ টা দেওয়া থাকে, ক্রস করলে পরের ডিরেকশনটা আমরা পাই যাবো। ই, ই, এই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে অসিলেট করতেছে। এইচ মানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে অসিলেট করতেছে। কে মানে হচ্ছে ওয়েভটা কোন দিকে যাচ্ছে। তার মানে আমি যদি আ আর ধর জানতে চাই, জানতে চাই। তাহলে কি করতে হবে আমাদেরকে? জানতে চাই তাহলে কে আর কে ক্রস করতে হবে। আর যদি আমি কি জানতে চাই তাহলে আমাকে কাকে ক্রস করতে হবে? ইনটু কে। ওই যে টা যেভাবে করতাম সেভাবেই আরকি। তো আজকের জন্য এতটুকুই। আমার আরো পড়ানোর দরকার ছিল। আমার আরো পড়ানো বাকি আছে। কারণ এটা অনেক বড়, অনেকগুলা জিনিস আছে এখানে। এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো আরো অনেক কঠিন ব্যাপারগুলো। ইকুয়েশন গুলো অনেক বড়, বড়। তো এই অধ্যায়টাতে যেটা করতে হবে প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর ওই পড়াগুলা করে রাখতে হবে। কারণ যদি পড়াগুলো করে না থাকে তাহলে পরের ক্লাসে জিনিসগুলো বোঝা যাবে না। এটাই। কারণ এরপরে যেই সেকশনটা আছে যেখানে আলফা, বিটা, গামার ভ্যালু বের করব, হ্যাঁ? সেখানে কিন্তু মেলা কাজ আছে। তো আজকে এখান থেকে থাকুক। না, না আজকে তো থাক, এখান থেকে থাক। নেক্সট ডে তে